আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সেন্ট্রাল অরবিট। এটা হচ্ছে এই বইয়ের দেখি যদি চ্যাপ্টার 9। পরিষ্কার কথা, অরবিট মানে যদি ভাবিস সেটা যে পাথ, মানে যে পাথে মুভ করে কোন একটা পার্টিকেল। সেন্ট্রাল অরবিট মানে হচ্ছে আন্ডার যদি ফোর্স, যদি সেন্ট্রাল ফোর্স হয়, সেন্ট্রাল ফোর্স মানে পজিশনটা যেখানেই থাক না কেন পার্টিকেলের, অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যদি কোনো একটা পার্টিকেল মুভ করে, তাহলে সেই পার্টিকেলটা যে পাথ বরাবর মুভ করবে, দিস পাথ ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল অরবিট। প্রথম যে কাজটা করছি আমরা, প্রথম একটা যেটা থিওরি করছি, পাথ অফ দ্য পার্টিকেল বার করা, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল বার করছি কোন একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যদি সেটা মুভ করে। সেন্ট্রাল ফোর্সটা তাহলে তোকে বলা থাকতে হবে, সেন্ট্রাল ফোর্সটা কি টাইপের ফোর্স সেটা বলা থাকতে হবে। এটা ধরে নেওয়া হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করছে, যে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পার্টিকেল গুলো মুভ করছে, সেই সেন্ট্রাল ফোর্সের যে কম্পোনেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাট এনি পয়েন্টে পার ইউনিট মাস আমি ধরে নিচ্ছি। ফোর্স বলতে কি, ওই টুয়ার্ডস দ্য সেন্টার, যে কোনো একটা পয়েন্টের দিকে টার্গেটেড। মানে ধর দিস ইজ দ্য সেন্টার, মানে পার্টিকেলটা যে পজিশনেই থাকবে না কেন, যদি এখানে থাকে এখান থেকে ফোর্স এদিকে, যদি এখানে থাকে এখান থেকে ফোর্স এদিকে, যে পজিশনেই থাকবে না কেন, যে সময়ে যে পজিশনেই থাকবে না কেন, তাদের ফোর্সের ডিরেকশন অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে পাথ দার কোন একটা সময় পাথ অফ দ্য পার্টিকেল হচ্ছে এইটা, ধর আমি পাথ অফ দ্য পার্টিকেল হচ্ছে এইটা, আমি করছি কি এই যেটা সেন্টার ফোর্স সেটাকে অরিজিন ট্রিট করে একটা লাইন চুজ করছি, OX, ওটা সেন্টার, OX as initial line, and P be the any position of the particle at any time t যার coordinate r, theta, মানে ওটাকে অরিজিন, পিটাকে হচ্ছে সরি x, ও x টা একটা ইনিশিয়াল লাইন ধরে, P be the position, যেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এই পয়েন্টে ফোর্স তাহলে কোন দিকে থাকছে, অলওয়েজ F পার ইউনিট মাস অফ দ্য পার্টিকেল। F যদি m মাসের বস্তু থাকে, আমি ধরে নিচ্ছি F পার ইউনিট মাস। আমরা এর আগে থিওরি করেছিলাম যে রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনের যে থিওরি করেছিলাম, অ্যাট এনি পয়েন্টে যদি পার্টিকেল থাকে, তার পজিশন যদি r, থিটা হয়, তার রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন হয় r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার, আর ক্রস রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন হয় 1/r ddt অফ r স্কয়ার থিটা ডট। রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন মিন্স পার ইউনিট মাসে ফোর্স। Therefore এখানে যেহেতু ফোর্সটা বলাই আছে টুয়ার্ডস দ্য সেন্টার, হোয়াটএভার দ্য পাথ অফ দ্য পার্টিকেল মে বি, মানে যে পার্টিকেলটা আন্ডার দ্য অ্যাট্রাকশন অফ এ ফোর্স মুভ করছে। অ্যাট্রাকশন ফোর্স কেন করছি, অ্যাট্রাকশন ফোর্স তখনই বলে যদি ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার হয়। অ্যাট্রাকশন ফোর্স কখন বলে, অ্যাট্রাকশনটা তখনই বলে দি ফোর্স টুয়ার্ডস এ সেন্টার হয়ে যায়, ঠিক আছে, মানে একদম সেন্টারে ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। যদি সেন্টার থেকে বাইরের দিকে হয় তখন হচ্ছে রিপালসিভ ফোর্স হয়, এটা হয় অ্যাট্রাকটিভ ফোর্স। রিপালসিভ ফোর্স গুলোও সেন্ট্রাল ফোর্স বলে, কারণ হচ্ছে রিপালসিভ ফোর্স গুলো একটা পয়েন্ট থেকে বাইরের দিকে অ্যাক্ট করে। কোন একটা পয়েন্ট থেকে যদি বাইরের দিকে অ্যাক্ট করে তাহলেও সে সেন্ট্রাল ফোর্সই হবে, বাট তার ডিরেকশনটা অপোজিট। সেন্ট্রাল ফোর্স যদি কনসিডার করিস, তার ডিরেকশনটা টুয়ার্ডস দ্য সেন্টার। আর্থ যে অ্যাট্রাক্ট করে বিভিন্ন পার্টিকেলকে, সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে আর্থ কিন্তু অ্যাট্রাক্ট করে কোন একটা পার্টিকেলকে, বুঝতে পারলি? এবার পৃথিবীর এবার তোর মনে করতে সেন্ট্রাল ফোর্সে তো পার্টিকেল কেমন ভাবে পড়বে না পড়বে, যদি পৃথিবীর বাইরে থেকে কোনো জিনিস যদি পৃথিবীর দিকে পড়তে থাকে, সে কিন্তু একদম সরাসরি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস পড়বে না। মানে আমরা যেটা হচ্ছে বল নর্মালি
একটা পার্টিকেলকে তোর মনে হতে পারে যে আর্থ সেন্টার ফোর্স, মানে হচ্ছে আমি যদি একটা পার্টিকেলকে উপর থেকে ফেলে দিই সেটা তো আমি দেখি টুয়ার্ডস দা মানে সেন্টারেই পড়বে, বাট এতটাই মানে আর্থ তো এতটাই হিউজ যে আমরা একটা 10 তলার ছাদ থেকে ফেলে দিলে বা 100 ফুট ওপর থেকে ছেড়ে দিলে সেটা অ্যাকচুয়ালি আর্থের সাপেক্ষে একটা ফ্ল্যাট সারফেস মনে হয়, কিন্তু যখন হচ্ছে আর্থটার একটা পয়েন্ট আকারে ট্রিট করবো, আর্থ অ্যাজ এ পয়েন্ট টোটালটাকে, তখন কোন একটা পার্টিকেল, তার মানে কি আমি যদি একটা ভাবি যে হচ্ছে আর্থটা একটা পয়েন্ট এবং হচ্ছে অনেক দূর থেকে একটা আধার আসে, যেমন ধূমকেতুর যদি মোশন দেখি, যদি কোনোদিন আর্থের উপর পড়ে সে পড়বে কিন্তু একটা পাথ বরাবর, একদম স্ট্রেট লাইনের উপর পড়ে যাবে না, হ্যাঁ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এরকম ভাবে কিছু হবে না, বুঝে গেল ব্যাপারটা এরকম। তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্সের আন্ডারে মানে মানে একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পার্টিকেল যদি মুভ করে সেই পাথ অফ দ্য পার্টিকেল ইজ নোন অ্যাজ দ্য সেন্ট্রাল অরবিট। আমি ধরে নিলাম কি যে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করছে তার পার ইউনিট মাসে ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার ক্যাপিটাল এর, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশনটা ধরে নিলাম, পার ইউনিট মাসে ফোর্স ধরা মানে অ্যাক্সিলারেশন ধরে নিলাম, এছাড়া পার্টিকেলটার উপর আর কোনো ফোর্স নেই, আর কোনো ফোর্স নেই। আমি কি করলাম, দ্য সেন্টার অফ ফোর্স যেটা যেটা যার যেদিকে অলওয়েজ টুয়ার্ডস যে ডিরেকশনটা সেই পয়েন্টটাকে অরিজিন ধরলাম ও, অ্যান্ড একটা এনি লাইন অ্যাজ এ ইনিশিয়াল লাইন ও এক্স, পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি such that ওই coordinate of p is with respect to ox as initial line, o as origin is r comma theta। তাই যদি হয় then the radial and cross radial acceleration গুলো কি হবে, রেডিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে r double dot minus r theta dot square and cross radial acceleration 1 by r ddt of r square theta dot, এইটা হয়ে যাবে this is minus f and this is 0, এটা বই লিখে নেব, একটা হয়ে যাবে মাইনাস f, একটা হয়ে যাবে 0, কারণ হচ্ছে টুয়ার্ড দ্য সেন্টার ফোর্স রয়েছে, ঠিক আছে, সেন্টার বরাবর ফোর্স রয়েছে, আর তো কোনো ডিরেকশনে ফোর্স নেই, দেয়ারফর সেন্টার বরাবর ফোর্স থাকার জন্য তো টুয়ার্ডস দ্য সেন্টার যে ফোর্সের মানটা হয়ে যাবে সেটা মাইনাস এফ, কারণ আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার এটা হচ্ছে এই ওপি বরাবর, এই যে আর ডাবল ডট দিস ইজ আ রেডিয়াল অ্যাক্সিলারেশন, এর ডিরেকশনটা কি ওপি বরাবর, ও থেকে পি বরাবর, বাট অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য সেন্টার মানে এফ ইজ অ্যালং পিও বরাবর, দেয়ারফর এটা হয়ে যাবে মাইনাস এফ। এই দুটো দিস টু আর দ্য ইকুয়েশনস অফ মোশন, এই দুটো হবে। এর আগে যেরকম হচ্ছে টু ডাইমেনশনাল মোশনে কার্টেশিয়ান আমরা যখন করছিলাম ইকুয়েশন মোশন কি করছিলাম, mx ডবল ডট ইকুয়াল টু কিছু লিখছিলাম, my ডবল ডট ইকুয়াল টু কিছু লিখছিলাম, যেরকম যেটা বলা ছিল সেই হিসাবে সেটা লিখছিলাম। তাহলে এইটা প্রজেক্টাইল মোশনের সময় তখন mx ডবল ডট সমান কিছু একটা লিখলাম, my ডবল ডট সমান কিছু একটা লিখলাম প্রজেক্টাইল মোশন করার সময়। তাহলে এক্ষেত্রে টুয়ার্ড সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যখন পার্টিকেল মুভ করবে তখন ইকুয়েশন অফ মোশন গুলো এই দুটো হবে, ঠিক আছে। এখান থেকে পাথ অফ দ্য পার্টিকেল বার করতে হবে, এফ যদি নোন হয় তাহলে আমার পাথ অফ দ্য পার্টিকেল বেরোবে, এই একটা ব্যাপার। তাহলে আমি দেখ এখান থেকে দ্বিতীয় ইকুয়েশন থেকে আছে, এটা 1 বাই r ddt অফ r স্কয়ার থিটা ডট দিস ইজ কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে বলতে পারি ddt অফ 0 r স্কয়ার থিটা ডট দিস ইজ 0, দ্যাট মিন্স r স্কয়ার থিটা ডট দিস ইজ হচ্ছে কনস্ট্যান্ট, r স্কয়ার থিটা ডট এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা r স্কয়ার থিটা ডট যদি কনস্ট্যান্ট, আমি ধরে নিলাম লেট দিস কনস্ট্যান্ট বি h স্কয়ার, মানে এটা h স্কয়ার না কি h, এই কনস্ট্যান্টের মান আমার h ধরা হলো, লেট যেহেতু কনস্ট্যান্ট বলছে তারপর আমরা ধরে নিলাম এই কনস্ট্যান্টের মান h। আচ্ছা থিটা ডট মানে d থিটা dt, তারপর r স্কয়ার d থিটা dt দিস ইজ অ্যাকচুয়ালি h, বা থিটা ডটও থাকতে পারে, এমন নয় থিটা ডট থাকবে না, এটা h। তাহলে or d theta dt this is actually h by r, r এর স্কয়ার। আমি একটা সাবস্টিটিউশন দিচ্ছি, পুট হচ্ছে এই u equal to 1 by r, বা কেউ এটাও বলতে পারিস r equal to 1 by u, এই সাবস্টিটিউশন যদি দিস তাহলে এখান থেকে তুই দেখ এই জায়গা থেকে d theta dt এর মান তুই পেয়ে যাবি, therefore d theta dt dt বা theta dot this is actually h u square, ঠিক আছে, d theta dt এর মান h u square। তাহলে আমরা দ্বিতীয় ইকুয়েশন থেকে দেখতে পেলাম
যেহেতু এই ডেরিভেটিভটা জিরো, therefore এই ডেরিভেটিভটা জিরো হওয়ার জন্য এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান আমরা এইচ ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম, দেখছেন সেখান থেকে এই ডি থিটা ডিটির মান আমার এটা আর এর টার্মে দেখলে এইচ বাই আর স্কয়ার, আমি তো ওটা একটা সাবস্টিটিউশন দিই ইউ ইকুয়াল টু দিস, তাহলে ওটা ওই জিনিসটা আসবে। এবার দেখ আমি আমার দেখ এইখানে ফার্স্ট ইকুয়েশনে ছিল আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার, তার মানে থিটা ডটটা আমি পেয়ে গেছি, থিটা ডট ইজ দিস, আর ডবল ডটটা দরকার, আর ডবল ডটে থিটা ডট পেয়ে গেছি, আর ডবল ডট কিছু একটা পাবো, মান যদি বসিয়ে দিই একটা কিছু চলে আসবে, সেই আমি কাজটা করছি। এবার থিটা ডট বা আর ডট বার করার জন্য আর ডট মানে তো ডি আর ডিটি, আর ডট মানে ডি আর ডিটি, ডি আর ডিটি মানে ডি আর ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, ডি থিটা ডিটির মান জানি আবার, তার মানে হচ্ছে আবার ডি আর ডি থিটাকে লেখা যায় ডি আর ডি ইউ ইন্টু ডি ইউ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। এই দেখ ডি আর ডি ইউ এর মান এখান থেকে বেরোবে, এখান থেকে ডি আর ডি ইউ এর মান মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার, যেহেতু আর ইকাল টু ওয়ান বাই ইউ পুট করেছি বা ইউ ইকাল টু ওয়ান বাই আর, তাহলে মাইনাস, তাহলে এখান থেকে যদি বসিয়ে দিস তাহলে মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার ডি ইউ ডি থিটা, আর এইটা চলে আসবে ডি থিটা ডিটি মানে হচ্ছে এইচ ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস অফ ডি ইউ ডি থিটা এইচ ডি ইউ ডি থিটা, তাহলে আর ডট বা ডি আর ডিটির মান মাইনাস অফ এইচ ডি ইউ ডি থিটা, আর এইচ ইজ কনস্ট্যান্ট, মানে এটা ডি আর ডিটির মান। ডি আর ডিটি যদি পাই আবার একবার ডেরিভেটিভ কর, আর ডবল ডট মানে ডি টু আর ডিটি টু, ডি টু আর ডিটি টু মানে মাইনাস এইচ ইন্টু ডি ডিটি অফ ডি ইউ ডি থিটা, ডিডিটি অফ ডি ইউ ডি থিটা, তাহলে এইটাকে তো নরমালি যে থিটার সাথে টি এর সাপেক্ষে করার জন্য আমার আবার ওইভাবে ট্রান্সফার করে নিলাম ডি ডি থিটা অফ ডি ইউ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, ঠিক আছে, ডি, তার মানে দেখ এইটা লেখা যাবে মাইনাস এইচ ইন্টু ডি টু ইউ ডি থিটা টু, আবার ডি থিটা ডিটির মান কত, ডি থিটা ডিটির মান এই যে এখানে আছে, ডি থিটা ডিটির মান এইচ ইউ স্কয়ার, দিস ইজ ডি থিটা ডিটির মান কত, এইচ ইউ স্কয়ার, যদি আমি এখানে বসিয়ে দিই দিস ইজ এইচ ইউ স্কয়ার, দিস ইজ এইচ ইন্টু ইউ স্কয়ার, তাহলে এটা চলে আসবে মাইনাস এইচ স্কয়ার ইউ স্কয়ার ডি টু ইউ ডি থিটা টু, তাহলে দেখ আর ডবল ডটের মান পেয়ে গেলি বা ডি টু আর ডিটি টু, এন্ড আর ডটের মান পেয়ে গেলি, আর ডটের মান দরকার নেই, আর ডবল ডট এন্ড থিটা ডট এটার মান পেয়ে গেলেই হবে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কয়ার এই এক নম্বরে বসা, এক নম্বরে যদি বসাস দেখ কি আসে, এক নম্বরে আর ডবল ডটের মান বসালে ওয়ান বাই এইচ স্কয়ার ইউ স্কয়ার ডি টু ইউ ডি থিটা টু মাইনাস আর, আর মানে হচ্ছে ওয়ান বাই ইউ, সব ইউ এর সাপেক্ষে করা আছে, ইন্টু থিটা ডট স্কয়ার, হোয়াট ইজ থিটা ডট স্কয়ার, থিটা ডট ইজ দিস, থিটা ডট স্কয়ার যদি করিস তাহলে এটা আসবে এইচ স্কয়ার ইউ টু দি পাওয়ার 4, দিস অ্যাকচুয়ালি মাইনাস এফ, দেখ সবগুলোর আগে মাইনাস আছে, এটা একটা দেখ এটা, আর এইচ স্কয়ার ইউ স্কয়ার দেখ এখান থেকে এইচ স্কয়ার ইউ স্কয়ার কমন গেল ইন্টু ডি টু ইউ ডি থিটা টু, প্লাস এটা এইচ স্কয়ার ইউ স্কয়ার কমন গেলে একটা ইউ কেটে গেলে প্লাস ইউ পড়ে থাকবে অনলি, এখানে একটা ইউ কেটে যাবে আর এইচ স্কয়ার ইউ স্কয়ার কমন গেছে, দিস ইজ এফ, তাহলে হচ্ছে এখান থেকে হবে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, দিস ইজ হচ্ছে এফ বাই এইচ স্কয়ার ইউ স্কয়ার। এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম, এইটা দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য সেন্টার, এটা দুটো আলাদা আলাদা ইকুয়েশন ছিল, দেখ এটা ছিল আর এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, এই যে আর ডট আর ডবল ডট আর থিটা থিটা ডট এই যে সব ডেরিভেটিভ গুলো, এগুলো তো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, আমি যদি সরাসরি এখান থেকে সলভ করতাম এই প্রথম ইকুয়েশন থেকে, তাহলে আর থিটা দিয়ে যে মানটা পেতাম, দেখ একটা ইকুয়েশনের মধ্যে আরও আছে থিটাও আছে, আর ডটও আছে থিটা ডটও আছে, বা আর ডবল ডট থিটা ডট সব মিলিয়ে রয়েছে, আলাদা যদি থাকতো শুধু আর ডট দিয়ে একটা ইকুয়েশন, থিটা ডট দিয়ে আর একটা ইকুয়েশন, ঠিক আছে, বা আর ডবল ডট দিয়ে একটা ইকুয়েশন, থিটা ডট বা থিটা ডবল ডট দিয়ে আর একটা ইকুয়েশন, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি আর ইন টার্মস অফ টি থিটা ইন টার্মস অফ টি আমি বার করে নিতে পারতাম,
বার করে নেওয়ার পর টি এলিমিনেট করে দিতে পারতাম, কারণ হচ্ছে এইখানে আর ডট ডট মিনস হচ্ছে ডিডিটি, ডট মিনস হচ্ছে ডিডিটি, যখন আর ডট ডি আর ডিটি, যখন থিটা ডট ডি থিটা ডিটি, তাহলে ডেরিভেটিভ গুলো যদি এখানে যদি আলাদা আলাদা হয়ে থাকতো, ফার্স্ট ইকুয়েশনের মধ্যে দেখ আর ডবল আর ডটও আছে থিটা ডটও আছে, বা আর ডবল ডট থিটা ডট, এখানে যদি ডেরিভেটিভটা করে দিই থিটা ডট আর ডট সব মিশিয়ে রয়েছে, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্টলি দুটো ইকুয়েশনকে আমি এক আর দুইকে আলাদা আলাদা ভাবে সলভ করতে পারবো না, কারণ একটা ইকুয়েশনে তিনটে ভেরিয়েবল চলে আসছে। দেখ এখানে দেখ টি একটা ভেরিয়েবল আছে, আর একটা আছে, থিটা একটা আছে, এখানেও তাই, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে পারবো না। সেই জন্য কি করা হলো, টিটাকে এলিমিনেট করার চেষ্টা করা হলো দুটো ইকুয়েশন থেকে, এক আর দুই যে দুটো ইকুয়েশন, রেডিয়াল বরাবর ফোর্স কম্পোনেন্ট acceleration component and cos radial বরাবর acceleration component, যেহেতু ফোর্স ইজ দ্য সেন্ট্রাল ফোর্স, therefore রেডিয়াল বরাবর acceleration কম্পোনেন্টের আমি মানটা পাবো ক্রস রেডিয়াল বরাবর 0। এই দুটো থেকে আমি যে ইকুয়েশনটা নতুন তৈরি করা হলো which is independent of t, independent of কি, t independent, বাট ইকুয়েশনটা তৈরি হচ্ছে ইন টার্মস অফ ইউ, বাট ইউ এন্ড আর এর মধ্যে একটা সিম্পল একটা রিলেশন আছে, আর আর ইউ হচ্ছে 1/, একটা অপরটা রেসিপ্রোকাল। তাহলে এইখানটায় যদি এবার এফ এর মান আমার নোন হয়, এফ এর মান নোন হয়, তাহলে এফটা কার উপর ডিপেন্ড করবে, তার পজিশনের উপর ডিপেন্ড করে। দেখবি সেন্ট্রাল ফোর্স সাধারণত আর্থ অ্যাট্রাকশন ইজ এ সেন্ট্রাল ফোর্স, তাহলে কি আর্থ হচ্ছে সবসময় ডিস্টেন্সের সঙ্গে কত দূরত্বে আছে তার উপর ডিপেন্ড করে, প্রপোর্শনাল টু 1/, ডিস্টেন্স স্কয়ার। তাহলে অ্যাট্রাকশন গুলো সাধারণত ডিস্টেন্সের উপর, আর এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করা মানে ইউ এর উপর ডিপেন্ড করা, কারণ হচ্ছে আর ইকুয়াল টু 1/u। তাহলে এইটা একটা ডিফারেনশিয়াল, দিস ইজ এ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এফ সাধারণত ফাংশন অফ ইউ পাবি, এফ মেবি কনস্ট্যান্ট হতে পারে কখনো ক্ষেত্রে, সাধারণত এফ ইজ এ ফাংশন অফ ইউ পাবি। তাহলে ইউ যেই পেয়ে গেলি, তোকে কি করতে হবে, বসিয়ে দিলে দিস ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ, এটা একটা পাচ্ছি উইথ টু ভেরিয়েবল ইউ এন্ড থিটা, ইউ এন্ড থিটা ইজ তো কনস্ট্যান্ট, therefore এটাকে যদি সলভ করিস, আমি সলভ করলে ইউ ইন টার্মস অফ থিটা তে পাবো, কারণ ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ইউ ইন টার্মস অফ এই থিটা তে পাই, তাহলে ইউ ইকুয়াল টু 1/r, তাহলে আর ইন টার্মস অফ থিটা তে পাবো, therefore পাথ অফ দ্য পার্টিকেল পাবো। বুঝা গেল? এই ডিফারেনশিয়াল দুটো ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বানানো হলো এলিমিনেটিং টি। দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন gives the path of the particle, বাট এটা কি পাবো, ইউ ইন টার্মস অফ থিটা পাবো, পুট করে দেবো ইউ ইকুয়াল টু 1/, এটা এই সিম্পলিফাই, এই যে এইটা সাবস্টিটিউশনটা দেওয়ার জন্য আমার একটা সিম্পলিফাইড ফর্ম এসে d2u d3 2 প্লাস ইউ, দিস ইজ অ্যাকচুয়ালি হলো f/h² u²। This is known as this equation is known as the differential equation of the path of the particle moving under the center force, and this path is called the central orbit, মানে এইখান থেকে সলভ করলে যে পাথটা পাবো this is the central orbit। বোঝা গেল? এটা প্রুভ করতে আছে, prove that the differential equation of the path of the particle is this, বা find the differential equation of the path of the particle moving under the central force F। কোশ্চেন আসে, এটা করতে পারি। এই বোঝা গেছে ব্যাপারটা, জিনিসটা বোঝা গেছে? তাহলে আমার F নোন হলেই আমার একটা ইকুয়েশন পাবো, সেকেন্ড অর্ডার ইকুয়েশন সলভ করতে হবে, এটা আমার কাজ। এইবার দেখ আমরা এই যে বিভিন্ন পয়েন্টে যে ভেলোসিটিস গুলো, রেডিয়াল বরাবর এন্ড ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটিস আমরা জানি। রেডিয়াল বরাবর ভেলোসিটি কি হয়, একটা এনি পয়েন্টে যখন সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করে, রেডিয়াল বরাবর ভেলোসিটি r ডট এন্ড ক্রস রেডিয়াল বরাবর r থিটা ডট। একটু আগে r ডট এন্ড থিটা ডটের আমি মান বার করেছি, r ডটের মান কি পেয়েছি, এই যে থিটা ডটের মান h², থিটা ডটের মান এটা ক্ষেত্রে h², আর r ডটের মান আমার আছে এই জিনিসটা h ইনটু d মাইনাস h ইনটু du জিনিসটা। তাহলে r ডট আমি পেয়েছি হচ্ছে মাইনাস h ইনটু du d থিটা, এন্ড থিটা ডটের মান পেয়েছি কত হচ্ছে থিটা, এটা r থিটা ডটের মান ওটা, বাট থিটা ডটের মান আমার কত, থিটা ডটের মান হচ্ছে এই যে এটা h², therefore r থিটা ডটের মান কত, hu² ইনটু 1/u, তাহলে hu থিটা ডটের r থিটা ডট, তাহলে r ডট এর মান হচ্ছে এইটা, আর r থিটা ডটের মান এইটা। তাহলে রেডিয়াল বরাবর ভেলোসিটির মান এইটা, এন্ড ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটির মান এইটা।
রেডিয়াল বরাবর ভেলোসিটি যদি এটা হয় and ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি যদি এটা হয়, if আমি যদি ধরে নিই v be the velocity of the particle at the position p বা at any time হচ্ছে t, then velocity square সমান পাবো রেডিয়াল বরাবর স্কয়ার r থিটা ডট স্কয়ার v স্কয়ার ইকুয়াল টু, সেটা যদি আমি বসিয়ে দিই r ডট মানে দেখ h স্কয়ার du d থিটা হোল স্কয়ার প্লাস এটা হয়ে যাবে h স্কয়ার u স্কয়ার, এই স্কয়ারটা কমন যাচ্ছে, তাহলে du d থিটা হোল স্কয়ার প্লাস u স্কয়ার, দিস ইজ v স্কয়ার। তাহলে velocity at any point to the path of the particle is given by this relation v square equal to h square into এই জিনিসটা v square equal to h square, the velocity। যদি আমি velocity বার করতে যাই, ওই সেন্ট্রাল অরবিট সেন্টার ফোর্সের আন্ডারে মুভ করছে, আমরা এইখান থেকে পেয়ে যাব v square is given by this du d theta whole square plus u square h। তাহলে এখানে দুটো কোশ্চেনই আসতে পারে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল বার করতে পারে এবং হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশনটা কি হবে সেটাও বার করতে আসতে পারে। কি বোঝা গেছে ব্যাপারটা? এইবার দেখ আমরা যে ছবিটা এঁকেছিলাম সেটা একবার আঁকছি। দিস ইজ দ্য পাথ অফ দ্য পার্টিকেল, এইটা তার পজিশন, এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকলাম, এটা দিস ইজ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট একটা this is the tangent at এই পয়েন্টে, so this is p ব্র্যাকেটে r কমা থিটা। আচ্ছা আমরা এই অ্যাঙ্গেলটা থিটা পজিশন যদি হয় and this distance is r, আমি একটা পারপেন্ডিকুলার টানছি অরিজিন থেকে ox ইনিশিয়াল লাইন, অরিজিন থেকে p পয়েন্টে যে ট্যানজেন্ট সেটার উপর আমি একটা পারপেন্ডিকুলার স্মল আমি জানলাম। আমার এই অ্যাঙ্গেলটা জানতাম হচ্ছে ফাই, রেডিয়াল ভেক্টর এন্ড ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল ফাই হয়, তাই যদি হয় তাহলে p ইকুয়াল টু পাওয়া যায়, আমি ধরেও নিই এটা p ইকুয়াল টু দেখবে r sin ফাই পাওয়া যায়, জানতাম না ধর আমি ধরে নিই এটা দিস ইজ ফাই। তাহলে এই যে p is the perpendicular distance from origin to the tangent at any point p, OP equal to r, and if this angle is phi, তাহলে p equal to পাবি দেখবি হচ্ছে r sin phi, ঠিক আছে, p equal to r sin phi পাওয়া যায়, p equal to r sin phi পাওয়া যায়, তাহলে 1 by p equal to তুই পাবি 1 by r cosec phi, তাহলে এটা 1 by p স্কয়ার করে দে, this is 1 by r square cosec square phi, 1 by r square যদি cosec square phi হয় তাহলে 1 by r square cosec কে cot এ করে দে, 1 cosec square phi minus cot square phi equal to plus cot square phi, তাই তো 1 plus cot square phi। আচ্ছা তোরা এটা জানিস কিনা আমি জানি না, যেহেতু এটা সিলেবাসে ছিল না, পেডাল ইকুয়েশন অফ এ পাথ অফ দ্য পার্টিকেল, এটা হচ্ছে বলা হয় p and r এর মধ্যে যে রিলেশন, পোলার ইকুয়েশন যেমন r and থিটার মধ্যে রিলেশন f equal to r থিটা, f equal to r f r comma theta equal to 0 বা r equal to f of theta, যে কোনো যেমন f x y equal to 0 কার্টেসিয়ান ইকুয়েশন, কেউ যদি y equal to f x লেখে দিস ইজ অলসো কার্টেসিয়ান ইকুয়েশন, এটা নিয়ে সমস্যা নেই, ওই জন্য যে r equal to f theta লিখতে পারিস বা f r comma theta equal to 0। সিমিলারলি এই যে আমি যে পারপেন্ডিকুলার ডিসটেন্স একটা টেনেছি ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্ট p, তাহলে লক্ষ্য করে দেখ আমি p একটা ভেরিয়েবল পেলাম r, p and r এর মধ্যে একটা রিলেশন বানানো, যে কোনো ইকুয়েশন whatever the equation given, সেটা যেমন কার্টেসিয়ান পাওয়া যায় করেসপন্ডিং পোলারে, একটা ধর সার্কেল ইকুয়েশন given, তাকে কার্টেসিয়ান থেকে তুই পোলারে কনভার্ট করতে পারিস বা পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে পারিস, বা অন্য যে কোনো প্যারাবোলা হাইপারবোলা যত ধরনের কার্ভ আছে টু ডাইমেনশনাল কার্টেসিয়ান, তুই ইচ্ছা করলে সেটাকে পোলারে কনভার্ট করবি।
সিমিলারলি ওই কার্টেশিয়ান পোলার যত সব কার্ভ আছে সেগুলোকে ইচ্ছে করলে তুই পেডাল ইকুয়েশনে কনভার্ট করতে। পেডাল ইকুয়েশন আর কিছু না, পেডাল ইকুয়েশন যেমন r tan থিটা রিলেশন পোলার ইকুয়েশন, x and y রিলেশন কার্টেশিয়ান ইকুয়েশন, and r and p and r রিলেশন ইজ দ্য পেডাল ইকুয়েশন। তাহলে p and r রিলেশন এইখান থেকে বেরিয়ে আসবে যে p equal to r sin phi, if we know the phi, what is phi, phi যদি কি জানা যায় তাহলেই কিন্তু যে r and p এর মধ্যে আমি রিলেশন পেয়ে যাব। অ্যাকচুয়ালি phi হয় যেটা মানে হচ্ছে এই জিনিসটা r d theta dr equal to tan phi হয়। এটা কোত্থেকে এর প্রমাণ ওই পেডাল ইকুয়েশনের ওখানে করা হয়, যদিও তোরা করিসনি আপাতত এটা ধরে নে এটা হয় p equal to r sin phi, this is phi, tan phi is given by r d theta dr। ঠিক আছে, tan phi যদি r d theta dr হয়, therefore তুই নিশ্চয়ই বুঝতে পারছিস cot phi টা কত হবে। cot phi টা কত হবে, therefore cot phi equal to 1 by r তো হচ্ছে dr d theta। তাই না, cot phi টা কত যাবে 1 by r dr d theta, therefore 1 by p square এর মান কত হবে, therefore 1 by p square, this is actually আচ্ছা এখানে 1 by r square আছে, this is 1 by r square into 1 plus এটা হচ্ছে দেখ 1 by আবার cot square phi আছে 1 by r square into dr d theta whole square পুরোটা। 1 by p square এর মান দেখ এই জিনিসটা পাবো। আচ্ছা আবার দেখ আমার r equal to 1 by u পুট করেছিলাম বা u equal to 1 by r পুট করেছিলাম, সেখান থেকে আমরা dr d theta বার করতে পারবো। এখান থেকে dr d theta তুই বার করে নিতে পারবি যে -1 by u square du d theta। dr d theta এর মান কি পাবো, জাস্ট ডেরিভেটিভ করে দিলাম -1 by u square du d theta। তাই যদি হয় এখানে বসিয়ে দে r equal to 1 by u আর সব বসিয়ে দে, this imply 1 by p square, this actually এটা 1 by u square, sorry u square, এটা u square into 1 plus এটা u square আর dr d theta এর মান এই জিনিসটা। dr d theta এর মান যদি এটা বসিয়ে দিস তাহলে 1 by u to the power 4 du d theta তার স্কয়ার, এটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 by p square, this is actually এটা দেখ u square into 1 plus 1 by u square du d theta whole square। তাহলে 1 by p square, this is actually u square plus du d theta whole square। এই রিলেশনটা আমি পাবো। একটু আগে v এর একটা আমি এক্সপ্রেশন পেয়েছিলাম, v ভেলোসিটি এট এনি পয়েন্ট, ভেলোসিটি এট এনি পয়েন্ট আমি কি পেয়েছিলাম ওই জিনিসটা ওই যে ওই v স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার ইনটু, এবার এইখানে তাকা, এইখানে দিকে তাকা, u স্কয়ার প্লাস du d theta হোল স্কয়ার, দেখ এখানে দেখ u স্কয়ার প্লাস du d theta হোল স্কয়ার, u স্কয়ার প্লাস du d theta হোল স্কয়ার মান কি 1 বাই p স্কয়ার। যদি এখানে বসিয়ে দিই ভেলোসিটির ইকুয়েশনে, এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে v স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার বাই p স্কয়ার, therefore h square equal to v square p square। এখান থেকে h equal to v into p পাবো। this is another relation। এখান থেকে আর একটা রিলেশন আমি পেয়ে যাব, h এর মান v into p, v হচ্ছে ভেলোসিটি, তাহলে h এর মান যেরকম হচ্ছে ওই h এর মান অ্যাকচুয়ালি কি ছিল, h এর মান ছিল এইটা, h কোথায় ধরা হয়েছিল, h এর মান এই যে এখানে r স্কয়ার থিটা ডবল ডট, না এটা r স্কয়ার থিটা ডট স্কয়ার না, r স্কয়ার থিটা ডট মানে h ছিল, r স্কয়ার থিটা ডট মানে h, আবার h মানে হচ্ছে v into p, velocity at any point and perpendicular distance to the tangent, মানে এই পয়েন্টে velocity and perpendicular distance সেটাই হচ্ছে h, তাদের গুণফলটা। আবার দেখ আমি এই রিলেশনটা এটা পেলাম 1 by p square, this actually পেলাম u square plus du d theta whole square। এটাকে ডিফারেনশিয়েট করে দে এই রিলেশনটাকে উইথ রেসপেক্ট টু থিটা, এই রিলেশনটাকে এই যে রিলেশনটা কোন একটা যদি নাম দিই এক নম্বর রিলেশন, এই এক নম্বরকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে এটা আসবে কত -2 by p cube dp d theta, তাই না, তুমি ডেরিভেটিভ করে দিস dp d theta equal to twice u du d theta plus twice du d theta into d2u d theta 2।
তাই না? এখানে 2 du d থিটাটা কমন নে, 2 du d থিটা যদি কমন নিই সেই সাইড থেকে, তাহলে 2 du d থিটা যদি কমন নিই সেখানে পড়ে থাকে u প্লাস d2u d থিটা 2। আচ্ছা, সেন্ট্রাল অরবিটের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম d2u d থিটা 2 প্লাস u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার। তাহলে এইটার মান আবার দেখ আমরা জানি এই জিনিসটা এখানে বসিয়ে দে, twice du d থিটা ইনটু f বাই h স্কয়ার u স্কয়ার। এই জিনিসটা twice du d থিটা ইনটু f বাই h স্কয়ার u স্কয়ার। তাহলে এইখান থেকে তুই এটা পেয়ে যাচ্ছিস মাইনাস 2 বাই p কিউব ইনটু dp d থিটার মান। এটা dp d থিটার মান। তাহলে এখানে দেখ ভেরিয়েবল হয়ে গেছে u আছে, থিটা আছে, আর হচ্ছে p আছে, তিনটে। আমি এটাকে দেখ করছি this is equal to minus 1 by 2টা কেটে যাচ্ছে, একটা এই 2টা কেটে যায়, তাহলে minus 1 by p কিউব dp dr into dr d theta এটা লিখলাম। this equal to এইটাকে লিখছি du dr into dr d theta পুরোটা into f by h square u square। আচ্ছা, আবার dr d theta এর মান আমরা জানি, dr d theta এর মান কত রে? dr d theta এর মান কত? না না, ও আমি তো হচ্ছে r and p এর মধ্যে রিলেশন করতে চাইছি। du d theta এর মান কত? du d theta du dr এর মান কত? যেহেতু r equal to 1 by u বা u equal to 1 by r, তাহলে হচ্ছে du dr এর মান হচ্ছে minus 1 by r square। minus 1 by r square মানে হচ্ছে অ্যাকচুয়ালি আবার হচ্ছে মাইনাস ইউ স্কয়ার। তাহলে du dr এর মান মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে তো? তাই যদি হয়, আর এই বোথ সাইড থেকে dr d থিটা দেখ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এইটা পেয়ে যাচ্ছিস মাইনাস 1 বাই পি কিউব dp dr। দিস অ্যাকচুয়ালি du dr এর মান আমি বসিয়ে দেবো মাইনাস ইউ স্কয়ার, আর এটা ক্যান্সেল হয়ে গেছে ইনটু f বাই h স্কয়ার ইউ স্কয়ার। দেখো h স্কয়ার ইউ স্কয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে? h স্কয়ার ইউ স্কয়ার কেটে গেলে দিস ইমপ্লাই মাইনাসটাও কেটে যায়, 1 by p cube dp dr, this is actually f by h square, বা এইখান থেকে এটা লেখা হয় h square by p cube into dp dr, this is actually f। দেখ এখান থেকে যদি আমি সলভ করি, this is the differential equation with কটা ভেরিয়েবল, f টা তো ফোর্স, সেটা রিলেশন উইথ রেসপেক্ট টু r দেয়া থাকবে, ঠিক আছে? যেখানে p h কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি আমি এখান থেকে যে রিলেশনটা পাবো p and r দিয়ে ইকুয়েশন পাবো। আলটিমেটলি এখান থেকে যদি সলভ করা হয় এটা হচ্ছে p and r দিয়ে একটা ইকুয়েশন পাবো। এইখান থেকে যেরকম সলভ করলে এই রিলেশনটা থেকে যদি আমি সলভ করতাম, এই যে রিলেশনটা u and থিটা দিয়ে রিলেশন পেতাম, u থিটা মানে r থিটাই পেতাম, u মানে 1 by r দিয়ে। এইখান থেকে যদি সলভ করিস তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা পেতাম, দিস ইজ দ্য পোলার ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। এইখান থেকে যদি আমি সলভ করি এটা p and r রিলেশন পাবো, দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। পেডাল ইকুয়েশন খুব কম সময়ই আছে, খুব দুই একটা অঙ্ক আছে, বাট থিওরেমটা কখনো কখনো আসে। দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল, প্রথমে এটা প্রমাণ করতে বললো, এই জিনিসটা, এই যে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল, মানে এই যে এই প্রথম পেজে যে প্রুফটা করলাম এটা, দেন ভেলোসিটির কম্পোনেন্ট বার করতে দিতেই পারে, এখানে ভেলোসিটির কম্পোনেন্ট তারপরে করলাম, ভেলোসিটির কম্পোনেন্ট এই যে এখানে এই জিনিসটা এটা দিতেই পারে। এখানে যতগুলো প্রুফ করলাম যেটা দেবে সেটা আমাকে করতে হবে, আমার যেটা লাগবে না সেটা করবো না, ভেলোসিটির কম্পোনেন্ট না দিলে পারটা করবো, ঠিক আছে? তো যদি আবার এই পি আর রিলেশন দেয় তাহলে আমার এইচ ইকুয়াল টু ভিপি করার দরকার নেই, ভেলোসিটিও করার দরকার নেই, ভিপি করার মানে আমার দিয়েছে দুটো প্রুফ, একটা বলেছে শো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল ইজ d2u d theta 2 প্লাস হচ্ছে u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার, এটা দিয়েছে। আর একটা বলেছে hence deduce the pedal equation corresponding pedal differential equation of the path of the particle, মানে এইটা প্রমাণ করতে হবে। লাস্টে যেটা করলাম
যে এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপি ডিআর দিস ইজ এফ, এটা প্রমাণ করতে হবে। এই দুটো তার প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু ভেলোসিটির জায়গাটা করার দরকার নেই। এই ভেলোসিটির জায়গায় যদি ভেলোসিটি বলে ভেলোসিটি করবো, বা এই জায়গাটাও করার দরকার নেই, ভেলোসিটি করলে আবার এটা বেরোবে। যদি এটা দেয় এটা করবো, যেটা যেটা দেবে আমার সেটা সেটা করতে হবে। তাহলে এইটা দিল, হেন্স ডিডিউস বললে আমরা এটা করে দিলাম, খুব ভালো কথা। তাহলে কিন্তু অনেকটা বড় হবে, কারণ প্রথমে তোকে এইটা করতে হচ্ছে, এই প্রুফটা করতে হবে। এই প্রুফটা করার পর এই ধরনের হচ্ছে পি আর এর মধ্যে যে রিলেশন পি ইকাল টু আর সাইন ফাইটাই করে এই পি এর মান এটা লিখতে হবে, এই যে এটা বার করতে হবে, এইটা বা এই যে পি এর মান যেটা 1/p স্কয়ারের মান এটা পেলাম, দেন সেটার থেকে সেটাকেই আবার তো ডেরিভেটিভ করতে হবে, তাহলে তুই হচ্ছে ওই রিলেশনটা পাবি। কিন্তু যদি শুধু পেডাল ইকুয়েশন অফ দ্য ডিফারেন্ট পেডাল ইকুয়েশনটা যদি করতে হয়, তাহলে কিন্তু আমি কেন প্রথমটা প্রুফ করব দেন সেটাকে পেডালে কনভার্ট করি, ডিরেক্ট প্রুফ করা যায়। বুঝে গেল? আমি যে এটা এখানে করলাম, আগে এই প্রুফটা করলাম, দেন ইউজিং দিস প্রুফ, এই প্রুফটা ইউজ করে আমি করসপন্ডিং পেডালে কনভার্ট করলাম। এই পি এর আর এর মধ্যে রিলেশন পি ইকাল টু আর সাইন ফাই, সেখান থেকে আমি করসপন্ডিং পেডালে কনভার্ট করলাম। তার মানে কি আমাকে একটা প্রুফ করে আর একটা পেডালে। কিন্তু যদি আমি তা না করে প্রথম থেকেই আমি ধরে নিই, মানে সরাসরি যদি এই প্রুফটা আসে, তাহলে এই অবশ্যই এটা করলি দেন এত কিছু করলি, এটা করলে প্রুফ হবে। কেউ যদি মনে করিস যে দুটো থিওরেম আলাদা আলাদা ভাবে করবো না, একটাই করে রাখি, যাই যদি শুধু পেডাল দেয় তাহলে এটাই করব, আবার যদি ওটা দেয় দেন পেডালে ডিডিউস করতে যাই তাও এটাও করতেই পারিস। তাহলে যখন শুধু পেডালটা দেবে তখন ডবল খাটনি হয়ে যাবে, ঠিক আছে? যদি কখনো দেয় তাহলে ডবল খাটনি হয়ে যাবে। ইন দ্যাট কেস আমরা না এইভাবে না করে আমরা হচ্ছে একটু অন্যভাবে করব, সরাসরি পেডালে প্রুফ করব। সরাসরি পেডালে করা যায়, এবং সরাসরি পেডালে করলে অনেক ছোট হয়, সেটা আমি করার চেষ্টা করছি। এবার সেরকম কোনো ব্যাপার নেই, একই ব্যাপার, ছবিটা যা ছিল তাই হবে, ওই পজিশনতে একই, শুধু ওইখানে একটা ট্যানজেন্ট হবে, এই যে p be the position of the particle at any time, যার কোঅর্ডিনেট p equal to r, থিটা, ওই ধরতে হবে। দেন এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, যেটা হচ্ছে ও, এটা হচ্ছে p, এটা n, এটা x অ্যাক্সিস, দিস ইজ স্মল p, এটা এইটুকু আমরা জানি। দেন একই কথা, দেন ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো কি হবে, রেডিয়াল বরাবর অ্যাক্সিলারেশন r ডবল ডট minus r theta dot square, this is actually minus a, and 1 by r ddt of r square theta dot, this is actually 0, ঠিক আছে? এটা এগেন এখান থেকে একটা জিনিসই পাবো, এই r square theta dot, this is actually h constant, মানে ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট ইকুয়াল টু h, সে ব্যাপারটা একই ব্যাপার, এই জিনিসটা পাবো। এইবার এই রিলেশন থেকে আমরা ধরে নেব দিস ইজ ফাই, দিস ইজ আর, তাহলে আলটিমেটলি p ইকুয়াল টু r sin phi আমার থাকবে, p ইকুয়াল টু r sin phi থাকবে। p ইকুয়াল টু r sin phi থেকে এইখান থেকে আমি যে কাজটা করলাম, যে এইটা বার করে নিলাম 1/p স্কয়ার, ওটা করতে হবে। এখানে আমি সেটা করে দেখাচ্ছি না, যেহেতু একটু আগেই করলাম। 1/p স্কয়ার এর মান 1/r, ইউ এ আনবো না, 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইনটু d আর ডি থিটার হোল স্কয়ার, দেখবে এটা ছিল একটা পেয়েছিলাম এই রিলেশন, এটা এখানে প্রমাণ করতে হবে। এই যে যেভাবে করলাম পি ইকুয়াল টু আর সাইন ফাই, রেসিপ্রোকাল করে দিলাম, স্কয়ার নিলাম, কটে করে দিলাম, আর tan ফাই ইকুয়াল টু এটা ধরে নিলাম, ধরে নিলে আমরা যে 1/p স্কয়ার এর মান ইন টার্মস অফ r দিয়ে যেটা পেয়েছিলাম, এই যে এটা 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr d থিটার হোল স্কয়ার, ঠিক আছে? তো এইটা আমি ধরে নিলাম, এটা যদি ধরে এটা এটা এখানে করতে হবে, মানে এইটা এখানে ধরে নিলে হবে না, এটা সমান এটা, এটা এখানে প্রমাণটা করব, এটা করে দেবো, এটা আমি ছেড়ে দিলাম কারণ একটু আগে আমি করলাম, ঠিক আছে? এইবার দেখ এইটার জায়গায় আমি লিখছি 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার, এটা এইটা প্লাস 1/r টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায়, দেখ হচ্ছে এইটাকে লেখা যায় dr dt বাই d থিটা dt, তার হোল স্কয়ার। dr dt মানে কিন্তু r ডট, and d থিটা dt মানে হচ্ছে থিটা ডট। তাহলে এটা সরাসরি ওটা লিখতে পারতি r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 r ডট স্কয়ার বাই থিটা ডট স্কয়ার। এটা কি লিখেছি, r স্কয়ার থিটা ডট,
এইখানে এই যে এখানে থিটা ডটের মান তুই পাবি হচ্ছে এইচ বাই আর স্কোয়ার, থিটা ডটের মান। এইখানে থিটা ডটের মানটা বসিয়ে দে, যদি বসাস 1 বাই আর স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি তুই পাবি 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4, এটা আর ডট স্কোয়ার, আর থিটা ডট স্কোয়ারের মান তখন কত হবে, তাহলে নিচে আসবে এইচ স্কোয়ার আর ওপরে চলে যাবে আর টু দি পাওয়ার 4। তাহলে দেখ আর টু দি পাওয়ার 4টা থাকলো না, আর টু দি পাওয়ার 4টা তোর থাকছে না, দেয়ারফর এটা তুই কি পেয়ে যাচ্ছিস, এটা তুই পেয়ে যাচ্ছিস 1 বাই পি স্কোয়ার এর মান, দিস ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার ইন্টু এটা প্লাস এটা হচ্ছে আর ডট স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এই রিলেশনটা থাকলো। অর এখান থেকে অর এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, দিস ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর ডট স্কোয়ার, এই একটা আমি রিলেশন আমি পাবো। এইবার এইটাকে ডিফারেন্সিয়েট করে দে, এইটাকে ডিফারেন্সিয়েট করে দে উইথ রেসপেক্ট টু আর, আর এর সাথে, আর এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করিস তাহলে এটা এইচ স্কোয়ার থাকবে, এটা ডেরিভেটিভ এটা 2 বাই পি কিউব, এটা মাইনাস আসবে ডিপি ডিআর, 2 বাই পি কিউব ডিপি ডিআর। এইখানে দেখ আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ হবে, যোগফল আছে, প্রথমটার যদি ডেরিভেটিভ করিস মাইনাস 2h স্কয়ার বাই আর কিউব, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে 2 মাইনাস 2h স্কয়ার বাই আর কিউব, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, h টা কনস্ট্যান্ট। এবার যখন ওই টার্মটা ডেরিভেটিভ করব r ডট স্কয়ার এর ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু r ডট স্কয়ার এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু r, যখন আমি করব তখন এটা আসবে টুয়াইজ r ডট, ঠিক আছে, টুয়াইজ r ডট ইনটু ddr অফ r ডট, তাই না, ddr অফ r ডট, r ডট স্কয়ার ছিল, এটা যখন করব মাইনাস টুয়াইজ h স্কয়ার বাই r কিউব, এটা প্লাস থাকবে প্লাস টুয়াইজ r ডট, এটা লেখা যায় ddt অফ r ডট ইনটু হচ্ছে dr dt, ddt অফ r ডট ইনটু dr dt, মান বসিয়ে দে সবগুলোর, মাইনাস টুয়াইজ h স্কয়ার বাই r কিউব, এটা প্লাস r ডট, দেখেন dr dt মানে আবার r ডট, টুয়াইজ r ডট স্কয়ার r ডবল ডট, উল্টো লিখেছি না, dr dt হবে না dt dr হবে, এখানে t সাপেক্ষে, সরি এটা r এর সাপেক্ষে ছিল, এটা dt dr হবে, dt dr হলে এটা উল্টে যাবে, এটা r ডট থাকবে, এটা 1 বাই r ডট আসবে, কেটে যাবে, সেই জন্য ওই কেমন হবে, এটা r ডট ছিল এখানে, r ডটটা থাকবে আর এটা মানে 1 বাই r ডট, r ডট কেটে যাবে, মাইনাস টুয়াইজ h বাই r কিউব প্লাস এটা r ডট কেটে গেলে টুয়াইজ r ডবল ডট, তাহলে তুই পেয়ে গেলি মাইনাস টুয়াইজ h স্কয়ার বাই p কিউব ইনটু dp dr ইকুয়াল টু দিস, 2টা কেটে যাচ্ছে, এটা বুঝেছিস, সেখানে উল্টো লিখে ফেলেছিলাম, d এটা t এর সাপেক্ষে করলাম, r এর সাপেক্ষে ছিল d dt অফ r ডট ইনটু dt dr হবে, ঠিক আছে, dt dr মানে 1 বাই r ডট, তাহলে দেখ এখানে মানে 2টা কেটে যাবে, তাহলে h স্কয়ার বাই p কিউব dp dr এর মানটা, এটা দেখ h বাই r কিউব, ঠিক আছে, h বাই r কিউব প্লাস তোর চলে আসছে h বাই r কিউব প্লাস এটা হচ্ছে মাইনাস, প্লাস না মাইনাস আসবে, মাইনাস আসবে তোর হচ্ছে r ডবল ডট, h বাই r কিউব ইনটু r ডবল ডট, h এর মান কি, h এর মান হচ্ছে r স্কয়ার থিটা ডট, h ইকুয়াল, h এর মান কি r স্কয়ার থিটা ডট, h এর মানটা বসিয়ে দে, h এর মানটা বসিয়ে দে কোথায়, এইখানে, যদি বসিয়ে দিস তাহলে এইখানে দেখ তুই পেয়ে যাচ্ছিস এই যে এটা কত ছিল রে, স্কয়ার h স্কয়ার ছিল, হ্যাঁ সেই জন্য বলি h স্কয়ার, দিস ইজ h স্কয়ার ছিল, তাহলে h স্কয়ার, h যদি এটা হয় তাহলে h স্কয়ার এর মান বসা, এটা r টু দি পাওয়ার 4 থিটা ডট স্কয়ার বাই r কিউব মাইনাস r ডবল ডট,
তাই তো, r⁴ এটা কেটে গেল, একটা কেটে গেলে লক্ষ্য করে দেখ r থিটা ডট স্কোয়ার মাইনাস r ডবল ডট। আচ্ছা, r থিটা ডট স্কোয়ার মাইনাস r ডবল ডট, এটা r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কোয়ার ইজ মাইনাস f, তার মানে এটা মানে তুই পেয়ে যাবি f। therefore তুই কি পেলি, দেখ 1 বাই সরি h স্কোয়ার বাই p কিউব dp dr, দিস ইজ অ্যাকচুয়ালি f। আগেও তুই পেয়েছিলি এটা, এই যে h স্কোয়ার বাই p কিউব, দিস ইজ অ্যাকচুয়ালি p কিউব ইনটু dp dr ইকুয়াল টু f। এটা কি করেছিলাম, আগে নরমাল পোলার ইকুয়েশনটা কনভার্ট করেছিলাম ইন টার্মস অফ ইউ, ওটাকে পোলারই বলবো, ইউ মানে 1 বাই r বসিয়ে দিলেই পোলার হয়ে যাবে, পোলার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা আছে পেডাল, এটা কিন্তু সরাসরি প্রুফ, এটা কিন্তু ওই ইউজটা প্রথমটা ইউজ করে করিনি। কি বোঝা গেছে? আমরা কি করলাম, এই ইকুয়েশন দুটো লিখলাম, দেন যেখানে প্রথম দ্বিতীয়টা থেকে যে ধরনের কনস্ট্যান্ট আসে সেটা লিখলাম, লেখার পর এই পেডাল ইকুয়েশনে চলে গেলাম। পেডাল ইকুয়েশন তাদের সিলেবাসে নেই, পেডাল ইকুয়েশন না থাকলে এটাই পেডাল ইকুয়েশনের ফরমেশন, এইভাবে p ইকুয়াল টু r sin পাই, ঠিক আছে, এটাই পেডাল ইকুয়েশনের ফরমেশন, এইভাবে আমি করে ফেললাম। এন্ড সেখানে ইউজ করলাম কি, ওই যে ওই থিটা ডটের মান r ডটের মান যেগুলো হয় সেগুলো ইউজ করলাম। এই যে r থিটা ডট ইকুয়াল টু h পাওয়া যায়, সেখানে থিটা ডটের মান h বাই r স্কয়ার, এটা ইউজ করে আর লাস্টে যেটা ইউজ করতে হলো এই জিনিসটা। বোঝা গেল? বোঝা গেল? দেখে এটা সেম জিনিসটা পেলাম, কিন্তু এটা সরাসরি প্রুফ। দেখে সরাসরি করলে একটা ছোট হবে, আর ওইটার ক্ষেত্রে করলে কি হবে, অনেক বড় হবে। প্রথমে এইটা প্রমাণ করবি, এই যে এই সেই রিলেশনটা এত বড়, এটা প্রমাণ করবি, তারপরে আবার এইটা থেকে তুই এটা প্রমাণ করবি, p আর r এর মধ্যে যে রিলেশন, এই যে এই জিনিসটা, এটা প্রমাণ করবি, দেন তাকে আবার ডেরিভেটিভ করে তুই হচ্ছে এইটাই আসবি। কি বোঝা গেছে ব্যাপারটা? সেটা না করে আমি সরাসরি আমি এই প্রুফটা করে ফেলতে পারি। ঠিক আছে, এটা বোঝা গেল? এবার দেখ, এই যে এইচ একটা কনস্ট্যান্ট আমি পেলাম, এইচ এর মান আমি কি পেলাম, যে আমরা যেটা সেন্টার অরবিট করতে গিয়ে এইচ একটা কনস্ট্যান্ট পেয়েছি। হোয়াট ইজ এইচ? এইচ ইজ r স্কয়ার থিটা ডট, মানে r স্কয়ার d থিটা dt। কোশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস এইচ, মানে এইচটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে। একটা পাথ অফ, এটা এইচ ইজ কনস্ট্যান্ট, সেন্টার ফোর্সে আন্ডারে মুভ করলে এইচ ইজ কনস্ট্যান্ট, whatever the central force may be, central force মানে শুধুমাত্র attraction নয়, any central force মানে towards a particular point এর দিকে যদি মুভ করে, always h is constant। তাহলে এই h টা কি রিপ্রেজেন্ট করে, যেহেতু h is whatever the central force f may be, এই f এর মান যাই হোক না কেন, যদি f towards the center অ্যাক্ট করে, তাহলে always এই ধরনের একটা কনস্ট্যান্ট h is equal to r square theta dot is a constant। মানে r equal to কোনো যদি ফাংশন অফ থিটা হয়, তাহলে হচ্ছে পাথ অফ দা পার্টিকেল পাবো, আর যদি নোন হয় তাহলে r d theta dt, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এই r d theta dt টা মানে r স্কয়ার d theta dt, r d theta dt বলছি, r স্কয়ার থিটা ডট, এটা মানে এইটা তো কনস্ট্যান্ট হয়। অ্যাকচুয়ালি এই কনস্ট্যান্টটা কি বা সিগনিফিকেন্স অফ h, h এর সিগনিফিকেন্স কি, এটা বলে বার করতে বলে। h এর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ h, যেহেতু যে কোনো, যেমন বিভিন্ন এরপরে প্ল্যানেটারি মোশন করব, প্ল্যানেট গুলো যে মোশন হয় সূর্যের চারিদিকে, যে বিভিন্ন প্ল্যানেট গুলো বা অন্য আরবিট্রারি প্ল্যানেট যখন মুভ করে, তখন সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করে। অলওয়েজ অলওয়েজ এই টোটাল টোটাল যে হচ্ছে যত সকল এই প্ল্যানেট আছে, যত ধরনের টোটাল ইয়েতে মহাকাশে, তারা সর্বদাই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করে। এবার সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করলে পাথ অফ দা পার্টিকেল যে অরবিটটা হয়, ঠিক আছে, তো সেই অরবিট গুলো সাধারণত যে দেখবে যে ইলিপ্টিক্যাল অরবিট হয়। পৃথিবী সূর্যের চারিদিকে যেটা ঘোরে, সেটা একটা ইলিপ্টিক্যাল পাথে ঘোরে। এইবার যে পাথ অফ দা পার্টিকেল কেন ইলিপ্টিক্যাল হলো পৃথিবীর ক্ষেত্রে, এমন নয় সেন্ট্রাল অরবিটে মুভ করলে পাথ অফ দা পার্টিকেল অলওয়েজ ইলিপ্টিক্যাল হবে। তার মানে সেন্টার ফোর্স যেরকম, তার উপর ডিপেন্ড করে পাথ অফ দা পার্টিকেল হয়। আমরা এরকম নয় যে
যে কোনো সেন্টার ফোর্স আনলেই পাথ অফ দ্য পার্টিকেল ইজ ইলিপ্টিক হবে, এরকম কোনো ব্যাপার নেই। কখন ইলিপ্টিক হবে, কখন অন্য কোনো ফর্ম হবে, সাধারণত তোরা লক্ষ্য করে দেখবি এর পাথগুলো বলা হয়, যেগুলো বলা হচ্ছে ধূমকেতুগুলো, ধূমকেতুর পাথগুলো কি হয়, পাথগুলো হয় দেখবে হচ্ছে বলে প্যারাবোলিক পাথে মুভ করে। তাহলে বাট ধূমকেতু যে মুভ করছে সেটাও কিন্তু একটা সেন্টার ফোর্সের আন্ডারে মুভ করছে, তাহলে কেন তার পাথটা হচ্ছে প্যারাবোলিক? আবার হতেও পারে কোন একটা গ্রহ কোন কোন আরেকটা বড় স্টারের চারিদিকে সার্কুলার অরবিটে মুভ করছে, যে কোনো অরবিটে মুভ করতে পারে, পাথ অফ দ্য পার্টিকেল এনিথিং হতে পারে, মানে এনি পোলার কোঅর্ডিনেটস যে কোনো, সেটা কেমন হবে ডিপেন্ড করবে ফোর্সটা, মানে ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্সের কি রকম রিলেশন ছিল ইন টার্মস অফ আর। যদি এরকম হয়ে যায় দ্য সেন্টার ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, অলওয়েজ ইলিপ্টিকই হবে। আমরা দেখব পরবর্তীতে যে প্ল্যানেট গুলোর পাথ অফ দ্য পার্টিকেল কেন এরকম হয়, এরপরে প্ল্যানেটারি মোশন আমাদের আছে, ঠিক আছে? তো প্ল্যানেট গুলোর পাথ কেন ইলিপ্টিক্যাল হয়, মানে অন্য কিছু হলো না কেন, ইলিপসি হতে গেল কেন? ছোটবেলা থেকে পড়ে এসেছি পৃথিবী সূর্যের চারিদিকে ইলিপসে ঘোরে এবং হচ্ছে সূর্যকে একটা ফোকাসে রেখে ঘোরে, ওসব মানে প্রুফ করা যাবে কেন হয়, কি জন্য হয়, সব এটা এখানে প্রমাণ করে দেওয়া যাবে যে এই কারণে এই পাথ অফ দ্য পার্টিকেলটা এই জিনিসটা হয়েছে। কি বোঝা গেল? সার্কুলার অরবিটে কেন মুভ করে না, সার্কুলার অরবিটে মুভ করলে কি হবে, কখন স্টেবল, এই যে পৃথিবীটা মুভ করছে বছরের পর বছর ধরে মুভ করে চলছে, কিন্তু একই পাথে মুভ করছে, এটা এতটা স্টেবল কি করে আসলো? ঠিক আছে, তো পাথটা তো খুবই স্টেবল, কারণ হচ্ছে এরকম নয় হচ্ছে আবার হচ্ছে আনস্টেবলও পাথ করা যায়, যে হচ্ছে যে সেন্ট্রাল অরবিটের আন্ডারে মুভ করতে করতে, দেখ এটা নিজে বুঝে দেখ, ধর হচ্ছে একটা পাথ অফ দ্য, এখানে একটা পয়েন্ট ছিল, পার্টিকেলটা ধর কোন একটা পয়েন্ট থেকে এইদিকে প্রজেক্ট করে দিয়েছিস, আমার অ্যাট্রাকশন এইদিকে প্রজেক্ট করে দিলে অ্যাট্রাকশনটা অলওয়েজ এইদিকে, বা যেদিকে যেখানেই পজিশন হোক না কেন অ্যাট্রাকশনটা অলওয়েজ এইদিকে, তাহলে আলটিমেটলি এ ঘুরতে ঘুরতে হওয়া উচিত ছিল এই ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এখানে প্রজেক্ট করা উচিত ছিল, কিন্তু সেটা তো হয় না পৃথিবীর ক্ষেত্রে, কারণ অ্যাট্রাকশন অলওয়েজ টুয়ার্ডস একটা পয়েন্ট যদি হয়, তাহলে এই আলটিমেটলি পাথটা ঘুরতে 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 যেখানেই যাক না কেন যে আস্তে আস্তে কাছে আসবে, তো কাছে আস্তে আস্তে তো তোর হচ্ছে অরিজিনে পড়া উচিত ছিল, কিন্তু সেটা তো পড়ে না। বোঝা গেল? এগুলো সব কেন হয় সব প্রমাণ করা যাবে। তাহলে প্রথমে আমি এখন যেটা করছি সেন্ট্রাল অরবিটের পরে, সেটা হচ্ছে সিগনিফিক্যান্স অফ এইচটা কি রিপ্রেজেন্ট করে সেটা দেখ। সেটা করার জন্য আমি একটা ছবি আঁকছি, যদিও ওই একই ছবি, একই ধরনের, আলাদা কিছু ছবি নয়। রয়েছে এটা ইনিশিয়াল লাইন ছিল, এইটা হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল, এইটা পি পজিশন, আমি পি এর কাছে আরেকটা খুব নেবারহুড আরেকটা পয়েন্ট নিলাম, দিস ইজ কিউ, পি পয়েন্টের কোঅর্ডিনেট আর কমা থিটা, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আর প্লাস ডেল্টা আর কমা থিটা প্লাস ডেল্টা থিটা, এই আমি পজিশনটা ধরলাম। তার মানে নিশ্চয় তোরা বুঝেছিস এইটা ডেল্টা থিটা অ্যাঙ্গেল, দিসটা হচ্ছে থিটা, এইটা আর, এটা আর প্লাস ডেল্টা, এই রিলেশনটা আমি পাবো। আচ্ছা এইটা, এই যে পি আর কিউ, এটা খুব কাছাকাছি পয়েন্ট, ডেল্টা আর ডেল্টা থিটা ভেরি স্মল, তাহলে যদি ভেরি স্মল হয়, আমি এত ছবিতে এত দূরে এঁকেছি, থিটাটাও যত বড় ডেল্টা থিটাটাও তত বড় লাগছে, অতটা নয়, ছবির জন্য আমাকে এত বড় করতে হয়েছে, বাট ডেল্টা থিটা ইজ ভেরি স্মল, ডেল্টা থিটা যদি ভেরি স্মল হয়, কিউ ইজ ভেরি নিয়ার টু পি, কিউ ইজ ভেরি নিয়ার টু পি যদি হয়, তাহলে ওপি কিউ ইজ এ ট্রায়াঙ্গেল একটা ফর্ম করবে, দিস ইজ এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের মতো, কারণ পি কিউটা অতটা আর থাকবে না, কিউ ইজ ভেরি নিয়ার টু, যদি পি হয় পি কিউ অ্যাজ এ স্ট্রেট লাইন অ্যাক্ট করবে, তাই যদি হয় আমি যদি এই এরিয়াটা বার করতে যাই, এখন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ওপি কিউ যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করি, সেটা হয়ে যাবে হাফ ইনটু এই পি কিউ, ঠিক আছে? তো হাফ ইনটু পি কিউ ইনটু ওপি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা, স্মল ট্রায়াঙ্গেল যেটা পাবি সেটা হচ্ছে এইটা, তাহলে হাফ ইনটু পি কিউ মানে হচ্ছে, আবার এটা যদি ডেল্টা থিটা হয় তাহলে ওপি ডেল্টা থিটা, ঠিক আছে? তো পি কিউ মানে হচ্ছে, সরি তোর হচ্ছে এটা হচ্ছে হাফ ইনটু ভূমিটা
এটা করলাম হচ্ছে ও কিউ ডেল্টা, হ্যাঁ হ্যাঁ ও কিউ ডেল্টা থিটা হবে। হ্যাঁ ও কিউ ডেল্টা থিটা, হ্যাঁ আমি ও কিউ বলে ফেলেছি, ও কিউ ডেল্টা থিটা। ও কিউ মানে এটা পারপেন্ডিকুলার ভেবেছি, মানে এটা স্মল ডিসটেন্স, ও কিউ এটা হবে ও পি কিউ হবে ও কিউ ইন্টু ডেল্টা থিটা। ও কিউ শুধু ডেল্টা থিটা আমি বলছি না, আমি প্রথমে সাইন বলি, পরে অ্যাকচুয়ালি যদি ভাবি এটা ট্রায়াঙ্গেল তাহলে সাইন আপ ওই অ্যাঙ্গেলটা, তুই ডেল্টা থিটা লিখে তো অসুবিধা নেই, এটা আছে অ্যাকচুয়ালি এটা ডেল্টা থিটা, ও কিউ ডেল্টা থিটা ইন্টু ওপি। ও কিউ ওপির মান সব বসিয়ে দে, যদি বসাস এটা হবে হাফ ইন্টু ও কিউ মানে আর প্লাস ডেল্টা, আর এটা মানে আর ইন্টু ডেল্টা থিটা, হাফ আর ইন্টু আর প্লাস ডেল্টা ইন্টু ডেল্টা থিটা। এইবার দেখ এটা এটা তোরা এই যে ডিরেক্ট ডেল্টা থিটা লিখলাম না লিখে সাইন আপ হচ্ছে ও তোর হচ্ছে ও কিউ এর মান মানে ও তোর হচ্ছে বল এইটার মান তুই হচ্ছে ও কিউ সাইন আপ ডেল্টা থিটা লিখতে পারছিস। এবার সাইন আপ ডেল্টা থিটা মানে ডেল্টা থিটা ইফ ডেল্টা থিটা ইজ স্মল, বুঝলি? ইফ ডেল্টা থিটা ইজ স্মল ইন দ্যাট কেস সাইন আপ ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা থিটা, এটা লেখা যায়। তাহলে বোঝা গেল ব্যাপারটা, এরিয়া ইজ দিস, বা এখানে সাইন লিখে পরে সাইন অফ ডেল্টা থিটা লিখে পরে ডেল্টা সাইন অফ ডেল্টা থিটা মানে ডেল্টা থিটা লিখতে হবে, অসুবিধা নেই। তাহলে এরিয়াটা মানে আমি যেটা বলতে চাইছি এই যে টি সময়ে পজিশনটা আছে পি, টি প্লাস ডেল্টা টি সময়ে পজিশনটা কিউ, তাহলে এই ডেল্টা টি সময়ের ইন্টারভ্যালে সে যে এরিয়াটা কভার করে, এই যে এরিয়াটা কভার করলো, এই কভার যে এরিয়াটা করে তার মান হচ্ছে এইটা, যে এরিয়াটা কভার করছে at time ডেল্টা টি সেটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেল টুকুর এরিয়া ওপি কিউ ট্রায়াঙ্গেল টুকুর। এবার এই যে চেঞ্জ অফ এরিয়া, তাহলে রেট অফ চেঞ্জ অফ এরিয়া যদি আমি ভাবি at any পয়েন্ট পি তে, সেটা কি হয়ে যাবে হাফ আর ইন্টু আর প্লাস ডেল্টা আর ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো। ডেল্টা পি পয়েন্টে পজিশন টাইমটা ধরেছিল টি, কিউ পয়েন্টে তাহলে যে এরিয়ার চেঞ্জ উইথ টি ডেল্টা টি টাইমের সাপেক্ষে এরিয়ার চেঞ্জ, যেটা পুরো যেটা ইয়ে করতাম ডেরিভেটিভের ডেফিনিশন করতাম সেইভাবে, তাহলে ডেল্টা টি সময়ে তার এরিয়ার চেঞ্জ হয় এইটা এরিয়া, এই যে ডেল্টা টি সময়ে এরিয়ার চেঞ্জ হয়ে হয় এটা হচ্ছে হাফ আর ইন্টু আর প্লাস ডেল্টা থিটা ইন্টু ডেল্টা থিটা, তাহলে ইউনিট সময়ে হয় হাফ আর ইন্টু আর প্লাস ডেল্টা ইন্টু ডেল্টা থিটা বাই হচ্ছে টি, therefore rate of change যখন হবে তাহলে হচ্ছে তার লিমিট নিয়ে নেওয়া হয়, rate of change of area at any time t is the limit of this, তার মানে this is the rate of change of area at any time this, ঠিক আছে? এটাকে স্কয়ার করে দে, ঠিক আছে তো, স্কয়ার করে দে, স্কয়ার বলছি গুণ করে দে, গুণ করে দিয়ে মানে এইটাকে গুণ করে দে, তাহলে এটা লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা হচ্ছে হাফ আর স্কয়ার ডেল্টা থিটা বাই ডেল্টা টি, এখানে নেগলেক্টিং দেখ ডেল্টা থিটা ইন্টু ডেল্টা টি, এটা লিখতেই পারিস অসুবিধা নেই, লেখ তাতেও অসুবিধা হবে না, হাফ আর ডেল্টা আর ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এবার যখন ডেল্টা টি টেন্স টু জিরো নেব এটা হবে হাফ আর স্কয়ার, এটা হবে ডি থিটা ডিটি, এইটা আর এইটা প্লাস জিরো, কারণ এইটা দেখ ডেল্টা টেন্স টু জিরো চলে আসবে, অ্যাজ ডেল্টা টি টেন্স টু জিরোতে ডেল্টা টেন্স টু জিরো চলে আসবে, এইটার মান ডি থিটা ডিটি পাবো, এটা হাফ আর থেকে যাবে বাট ডেল্টা টেন্স টু জিরো, তাহলে ওইটা জিরো, তাহলে এইটা যদি জিরো চলে আসে therefore রেট অফ চেঞ্জ অফ এরিয়া, এরিয়া বলতে এখানে সেক্টরিয়াল এরিয়া বলে, মানে রেডিয়াস ভেক্টর যে পরিমাণ এরিয়াকে কভার করে, রেডিয়াস ভেক্টর যে পরিমাণ এরিয়াকে কভার করে at any time t তে, রেডিয়াস ভেক্টর যে পরিমাণ এরিয়াকে কভার করে at any time t তে সেটা হয় বলা হয় সেক্টরিয়াল এরিয়া, মানে কতটা এরিয়া কভার, এই যে এইটা যদি আমরা একটা স্ট্রেট লাইন ধরে নিই, এবার এটা মুভ করে যদি এখান থেকে এখানে যায় তাহলে এইটাকে আমি যদি কতটা অংশ কভার করলো, এই অংশটুকু এই রেডিয়াসটা কতটা অংশ কভার করলো, তাহলে এটাকে বলে সেক্টরিয়াল এরিয়া।
রেট অফ চেঞ্জ অফ সেক্টরিয়াল এরিয়া দিস ইজ দিস, মানে এইটা এটা এই এরিয়াটা যেটা ক্যালকুলেট করেছি এই যে উপরেরটা, দিস ইজ দ্য সেক্টরিয়াল এরিয়া, মানে যে পরিমাণ এরিয়াটা সে কভার করলো, রেডিয়াস ভেক্টর যত পরিমাণ এরিয়াকে কভার করে তার রেট অফ চেঞ্জ করেছি, ডেল্টা দিয়ে ভাগ করে রেট অফ চেঞ্জ অফ সেক্টরিয়াল এরিয়া। এন্ড এইটা মানে কি আর স্কয়ার থিটা ডট মানে এইচ, তাহলে দিস ইজ h/2। তার মানে লক্ষ্য করে দেখ এটা যেহেতু এইচ, তার মানে যে রেট অফ চেঞ্জ অফ সেক্টরিয়াল এরিয়া ইজ ইকুয়াল টু h/2। তাহলে হোয়াট ইজ h? h is the twice the rate of change of sectorial area, and which is constant. H is the twice the rate of sectorial area, twice the rate of change of sectorial area, and H is constant. That means কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ সেক্টরিয়াল এরিয়াই কভার করবে, মানে কারণ এটা তো রেট অফ চেঞ্জ অফ সেক্টরিয়াল এরিয়া হলো যেটা h/2, therefore twice the sectorial area equal to h। তার মানে therefore h is constant, therefore twice the sectorial area is constant, therefore sectorial area is constant। সেক্টরিয়াল এরিয়া কনস্ট্যান্ট হওয়া মানে এই যে যখন আর্থ মুভ করে, আর্থ বা কোনো প্ল্যানেট মুভ করে, সে যে পরিমাণ এরিয়া কভার করবে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে সেটা কনস্ট্যান্ট থাকবে। এই জন্য হয় কি, আর্থের এই যে ইলিপ্টিক্যাল পাথ হয়, আমি এখন ধরে নিচ্ছি ইলিপ্টিক্যাল, পরে ধরবো এই যে এইখানে ধর এটা ফোকাস, দুটো ফোকাসের মধ্যে একটা ফোকাসে এখানে সান আছে, এখানে সান আছে, এখানে সান থাকলে যখন আর্থ দূরে থাকে তখন এই এরিয়াটা 1 ঘন্টায় যে পরিমাণ এরিয়া এখানে কভার করে, এই যে যতটা ডিস্টেন্স যেতে হয়, যখন কাছে থাকে তখন সেম পরিমাণ সেক্টরিয়াল এরিয়া কভার করতে গেলে তাকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, সেম পরিমাণ সেক্টরিয়াল এরিয়া কভার করতে গেলে তাকে বেশি ডিস্টেন্স করতে হয়। এই জন্যেই কিন্তু তোরা দেখবি ওই যে ওই দিন রাতের যে পার্থক্যটা ওগুলো হয়, মানে দেখবি গরমের সময় তোর হচ্ছে অনেক বেশি সময় ধরে সূর্য আমরা দেখতে পাই, শীতকালে দেখতে পাই না। তোরা এটা খুব নিশ্চয় জিওগ্রাফিতে কোনো না কোনো জায়গায় পড়েছিস যে হচ্ছে আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা হচ্ছে গরমের সময় বেশি থাকে। তো মনে কি উল্টো বলছি মনে হচ্ছে তোদের নাকি? গরমের সময় সান কম। হ্যাঁ কি কি বলছিস? হ্যাঁ না না না, তাই না? তোরা পড়েছিস জিওগ্রাফিতে, দেখবি যে গরমের সময় সূর্য কিন্তু পৃথিবীর থেকে বেশি দূরত্বে থাকে। এবার গরমের সময় তাহলে গরম বেশি হয় কেন? অ্যাকচুয়ালি ডিরেক্ট হিটটা পড়ে, ডিরেক্ট হিটটা পড়ে। আর ওই ইয়ের সময় কি হয়, স্থির যোগ পড়ে, তো মানে কি অনেকটা বেশি সূর্যের হিটটা, কম সূর্যের হিটটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, এটা ডিরেক্ট মাথার উপর থেকে পড়ে বলে বেশি ডিস্টেন্সে থাকে হিট বেশি। তোর মধ্যে শীতকালে হিট বেশি হয় এই কনসেপ্ট হয়েছে, সেটা হয় না। সূর্যের থেকে আর্থের দূরত্ব কমে যায় শীতের সময়, বাট এবং হচ্ছে ওই কারণেই হচ্ছে দেখবি শীতের দিনের পরিমাণ কম থাকে, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এই যে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, আমি ধর এই পজিশনে আছি আর্থের, তাহলে আমি ততক্ষণই সূর্য দেখতে পাবো যতক্ষণ সূর্য এখান থেকে এখানে আসবে। এবার অন্য দিকটা, এই দিকটা যদি শীতকাল হয়, উল্টো দিকটা গরমকাল হবে, এবার এই পাশের লোকটা ততক্ষণ সূর্য দেখতে হবে যখন এইখান থেকে এইখানে দেখবে সে। তাই জন্য গরমের সময় সূর্যটা বেশি দেখে, শীতের সময় সূর্যটা কম দেখা যায়, তাই না কি? ব্যাপারটা এরকম, এই কারণ, আর তোরা সবাই জানিস এটা। তাহলে এই সেক্টরিয়াল এরিয়া কনস্ট্যান্ট, তাহলে যখন কাছে থাকবে সেম এরিয়া কভার করতে গেলে বেশি দূরত্ব যেতে হবে, আর যখন দূরে থাকবে সেম এরিয়া কভার করতে গেলে কম দূরত্ব যেতে হবে। এগুলো এগুলো হচ্ছে প্ল্যানেটারি মোশনের এগুলো ব্যাপার আছে, এগুলো পরের চ্যাপ্টারে জিনিস, যদিও আমি এখানে পেলাম বলে বলে দিলাম। ঠিক আছে তো? আচ্ছা এইটা পেলিয়েছে এইচ। আচ্ছা আর একটা জিনিস এখান থেকে করতে হয় হচ্ছে ভেলোসিটি। আচ্ছা আমি এটা করে দিয়েছি, পরেরটা বই যদি দেখিস 9.5 যে আর্টিকেলটা h ইকুয়াল টু ভিপি ওর প্রমাণ করে দিয়েছি, হ্যাঁ, বা ভি স্কয়ারের এক্সপ্রেশন পরের পেজে যেটা আছে এগুলো সব আমি করে দিয়েছি। আমার এখন বাকি থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে যেটা আছে, আর 9.3 যেটা আমি বললাম হচ্ছে রেট অফ দ্য ডেসক্রিপশন অফ দ্য সেক্টরিয়াল এরিয়া, এটা আমি বললাম, বা রেট অফ দ্য চেঞ্জ অফ সেক্টরিয়াল এরিয়া, এটা হুইচ ইজ কনস্ট্যান্ট থাকে।
এবার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম। মোমেন্টামের মোমেন্টাম মানে ভরবেগ, তার আবার মোমেন্ট। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগের ভ্রামক। বুঝতে পারছিস? তাহলে দেখ, এইটা আমি বার করে দিই, সেটা কি হয় দেখ। একটা পার্টিকেল একই ছবি সর্বদা, অ্যাঙ্গুলার মোমেন্টাম এখন বার করছি। ছবি একই, ওই পাথ ছিল অরিজিন এক্স অ্যাক্সিস, কোন একটা পাথ ছিল, হ্যাঁ, পজিশন পি আর কমা থিটা। তাই যদি হয় তাহলে রেডিয়াল বরাবর একটা ভেলোসিটি থাকে, ক্রস রেডিয়াল বরাবর একটা ভেলোসিটি থাকে। তাহলে রেডিয়াল বরাবর ভেলোসিটি কি জানি, আর ডট, ক্রস রেডিয়াল বরাবর আর থিটা ডট। রেডিয়াল বরাবর ভেলোসিটি আর ডট, ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি আর থিটা ডট। আচ্ছা, মোমেন্ট মানে কি? ভরবেগ বাংলায় বললে। যদি এই পার্টিকেলটার মাস m হয়, তাহলে ভর ইনটু বেগ করলে এটা ভেলোসিটি যদি আমরা জানি, তাহলে হচ্ছে রেডিয়াল বরাবর যে মোমেন্টাম সেটা হবে এম আর ডট, ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি এম আর থিটা ডট, ক্রস রেডিয়াল বরাবর মোমেন্টাম, তাই না? রেডিয়াল বরাবর ভেলোসিটি আর ডট, মাস ইজ এম, তাহলে মোমেন্টাম কত? ভরবেগ, ভর ইনটু বেগ, নরমাল ব্যাপার। মোমেন্টাম মানে তো ভরবেগ। আর ক্রস রেডিয়াল বরাবর ভেলোসিটি আর থিটা ডট, মাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে ভরবেগ। বোঝা গেল তো? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটো পাবো, রেডিয়াল বরাবর মোমেন্টাম আর ডট, ক্রস রেডিয়াল বরাবর আর থিটা ডট। তাহলে রেডিয়াল বরাবর মোমেন্টাম আছে এটা, ক্রস মোমেন্ট কাকে বলে? মোমেন্ট আপে ফোর্স আমরা করেছি, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ দ্য মোমেন্ট। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ কল্ড দ্য মোমেন্ট, তাই না? যদি কোন একটা পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট বার করতে যাই, এখানে একটা ফোর্স আছে, তাহলে এই ফোর্সের মোমেন্ট মানে কি? এই ক্ষেত্রে এটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে, এই ফোর্সের মান যদি এফ হয়, এটা যদি আর হয়, ডিসটেন্স এফ ইনটু আর, দিস দ্য মোমেন্ট। ফোর্সের মোমেন্ট, যে কোনো জিনিসের মোমেন্ট অনেক জায়গায় করেছি। অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্সে মোমেন্ট বার করলাম, এল এম ওগুলো বার করলাম, জিওমেট্রি ইয়েতে কোপ্লেনার ফোর্সে করলাম, ফোর্সে 3 ডাইমেনশনে করলাম, মোমেন্ট বার করলাম না? এগুলো মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিসটেন্স করে করা হবে। এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ক্যাপিটাল ওয়াই, তাহলে ডিসটেন্স গুলো বার করো, ওয়াই ক্যাপিটাল এক্স মাইনাস এক্স ক্যাপিটাল ওয়াই এর মাইনাস প্লাস কেন হলো সেটা পরের কথা, করলাম তো? তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স অলওয়েজ পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমি যদি ফাইন্ড দ্য মোমেন্ট বার করতে গেলে আমি বলেছিলাম, ওখানেও বলেছিলাম যে অ্যাবাউট সাম পয়েন্ট অরিজিনের সাপেক্ষে আমরা সাধারণত মোমেন্ট, আমরা যেহেতু অরিজিন নয়, আমরা অরিজিনের সাপেক্ষে বার করব মোমেন্ট অ্যাবাউট সাম পয়েন্ট। কোপ্লেনার ফোর্স করতে গিয়ে আমরা মোমেন্ট অ্যাবাউট সাম পয়েন্ট আমরা বার করেছি, তাহলে মোমেন্ট অ্যাবাউট অরিজিন আমি বার করব। তাহলে মোমেন্ট অ্যাবাউট যদি অরিজিন বার করতে যাই, এখানে কার মোমেন্ট বার করছি? মোমেন্টামের মোমেন্ট, আমরা কোনো ফোর্সের মোমেন্ট বার করছি না। মোমেন্ট আমরা ফোর্সের ক্ষেত্রে বার করা শিখেছি এতদিন পর্যন্ত, সরি, মোমেন্ট অফ এ ফোর্স, বাট মোমেন্ট এনিথিং এর বার করা যায়, এনি ভেক্টর কোয়ান্টিটির মোমেন্ট বার করতে পারি। ইফ আলফা বি এ ভেক্টর দেন আলফার মোমেন্ট, আমি জানি না আলফা কি রিপ্রেজেন্ট করে, এনি ভেক্টর কোয়ান্টিটির, যেহেতু ডিরেক্টেড ভেক্টর কোয়ান্টিটি ইজ এ ডিরেকশন, দেয়ারফর সেই ডিরেকশনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে গুণ করে দিলেই কোন একটা পয়েন্ট থেকে তার মোমেন্ট পাওয়া যায়, যে কোনো কোয়ান্টিটিকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে, ভেক্টর কোয়ান্টিটি অবভিয়াসলি। তাহলে দেখ, দিস আর দ্য ভেক্টর কোয়ান্টিটি। আমি দেখতে পাচ্ছি আর ডট আর থিটা ডট, মানে আর ডটের ডিরেকশন এটা, আর থিটা ডটের ডিরেকশন এইটা, মানে ভেলোসিটি ডিরেকশন, দিস ইজ দ্য ডিরেকশন অফ আর ডট এন্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ আর থিটা ডট। তাহলে এটা যদি আর ডটের ডিরেকশন হয়, তাহলে এম আর ডটের ডিরেকশনও ওটা, এম আর থিটা ডটের ডিরেকশনই এটা। ইফ উই কনসিডার দ্য মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট অরিজিন, তাহলে অরিজিন থেকে ওই এই ডিরেকশনের আর এই ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা বার করতে হবে। আর পি পয়েন্টের কোঅর্ডিনেট আর কমা থিটা জানি। লক্ষ্য করে দেখ, এর পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ আর, বাট দিস পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ 0। পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ এম আর ডট ইজ 0, কারণ হচ্ছে এম আর ডট ইজ পাসিং থ্রু দ্য পয়েন্ট অরিজিন, মানে ওই লাইনটাই তো অরিজিন দিয়ে গেছে, তাহলে অরিজিন থেকে ওই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত থেকে টানবো? 0। দেয়ারফর এর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা 0, এর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে r, দেয়ারফর কি হয়ে যাবে? দেয়ারফর দ্য মোমেন্ট অফ দ্য মোমেন্টাম, দিস ইজ দ্য মোমেন্টাম, দিস ইজ অলসো দ্য মোমেন্টাম,
মোমেন্ট অফ মোমেন্টাম একটা 0 ইন্টু এটা প্লাস আর ইন্টু এটা, ভরবেগের ভ্রামক বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ বলে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে তোর হচ্ছে এই জিনিসটা হচ্ছে আর ইন্টু এম আর থিটা ডট, এটা থিটা ডট এম আর থিটা ডট, তাহলে দিস অ্যাকচুয়ালি এম আর স্কয়ার থিটা ডট, আর স্কয়ার থিটা ডট মানে এইচ, this is actually mh. M is the mass of the particle, h is constant, it is twice the sectorial area under center force always, therefore angular momentum constant হয়। question আসবে, show that the angular momentum central orbit এর জন্য constant, a particle moves under the center attraction, show that the angular momentum is constant, এটা দেখাতে হবে। or find the angular momentum, তাহলে এটা বার করতে হবে। angular momentum is constant বললেও এটা দেখাতে হবে। m is constant, আর্থের মাস তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে, আর্থের মাস চেঞ্জ হবে না। এবার আর্থ অ্যাজ এ পার্টিকেল ট্রিট করছে, আর্থ অ্যাজ এ পার্টিকেলই আমি ট্রিট করছি, এত বড় জিনিস আর পার্টিকেল অ্যাকচুয়ালি টোটাল, আমি যখন হচ্ছে টোটাল এই স্পেস মহাকাশ সম্বন্ধে ভাবছি, আর্থ ইজ এ পার্টিকেল। এবার বুঝে দেখ তাহলে আমাদের অস্তিত্ব কোথায়, অনুপরমাণু নয়, টোটাল এই যে মহাবিশ্বের যত সব এই ধরনের গ্রহ নক্ষত্র স্টার যত কিছু আছে তার সাপেক্ষে আর্থ ইজ এ পার্টিকেল মাত্র, তাই নাকি? সেই হিসাবে আমরা করছি কাজগুলো। কারণ যখন হচ্ছে এই যে মোশন গুলো হচ্ছে আর্থের মোশন, একদম সিম্পল পার্টিকেল বিহেভিয়ারের মোশন হচ্ছে, পার্টিকেলের মতোই মোশন হচ্ছে। আর্থের কনসেপ্টে যে ইলিপসের আকারে যে মুভ করছে, আমি আর্থকে অ্যাজ এ পার্টিকেল ট্রিট করছি, এন্ড এটা সূর্যের যে পজিশন সেটা হচ্ছে সেন্টার অফ ফোর্স ট্রিট করছি, তাই আমার এই মোশন হচ্ছে। তাহলে সূর্যকেও আমরা একটা পয়েন্ট ভাবছি, আর্থকেও একটা পার্টিকেল ভাবছি, ঠিক আছে? এবার হচ্ছে কেন এতটা ভাবতে পারছি এত বড় জিনিসকে পয়েন্ট এন্ড পার্টিকেল, কারণ টোটাল স্পেসটা হিউজ, ঠিক আছে, এর কোনো সীমা পরিসীমা নেই, বুঝতে পারছিস তো? কি মানে এর সাপেক্ষে আর মানে নগণ্য জিনিস, সানও নগণ্য, তাহলে আর তো পয়েন্ট, সানও পয়েন্ট, মাস পার্টিকেল মাস সব, বুঝতে পারছিস ব্যাপারগুলো? এগুলো বুঝলি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হয় সেটা জানলি তো, mh পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি এগুলো কেন করা যায়, এগুলো দিস আর দ্য কনস্ট্যান্টস, এইগুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে হঠাৎ করে মনে হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করলাম, তার মানে কি আন্ডার সেন্ট্রাল অ্যাট্রাকশন হোয়াটএভার দ্য এফ মে বি, এই যে এফ এর মান যাই হোক না কেন, ইফ দিস ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অলওয়েজ এগুলো কনস্ট্যান্ট হবে, এইচ ইজ কনস্ট্যান্ট হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট হবে, এগুলো কনস্ট্যান্ট হয়। এইচ কনস্ট্যান্ট হলে আমি দেখলাম কি হয়, এর একটা ফিজিক্যালি ইন্টারপ্রিটেশন রয়েছে, এই কারণে এইচ কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা চোখের সামনে দেখতে পাই এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটছে, ঠিক আছে তো? এই আর্থের যে আমরা শীতকালে কম সময় দিন দেখতে পাই আর গরমের সময় বেশি সময় দিন দেখতে পাই, তার কারণ তো এটাই, এইচ ইজ কনস্ট্যান্ট, বুঝে গেল? কিন্তু যদি এরকম না হতো, যদি এরকম হতো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বই মুভ করে, মানে কার্ভ বরাবর এই পাথ অফ দ্য পার্টিকেল বরাবর নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্বই মুভ করে, তাহলে কিন্তু এই জিনিস হতো না, তাহলে কিন্তু হচ্ছে অন্য কিছু চলে আসতো, তাহলে দেখবি এই দিকের এই সেক্টরিয়াল এরিয়া বেশি হতো, তার মানে কি হতো, এই যত বড়ই সান থাকুক না কেন এত ফোন ধরে মানে সময় একই, মানে যেখানেও এখানে আস্তে আস্তে মুভ করতো এখানে জোরে মুভ করতো, আলটিমেটলি একই সময় দিন একই সময় রাত, যেটা হয় না, বুঝেছিস ব্যাপারটা? আচ্ছা, ব্যাপারটা এবার যখন অঙ্কগুলো আমাদের করতে হবে তখন কিন্তু বেশ কিছু কন্ডিশন থাকবে, কন্ডিশন মিন্স এফ গিভেন থাকবে, এফ যদি গিভেন থাকে তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করে নিতে পারবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করে নিতে পারলে আমরা তাকে সলভ করতে পারবো। সলভ করার সময় আমার হচ্ছে যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাকে বলে দিতে হবে কোন পজিশন, দুটো আরবিট্রারি, দেখ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে যেহেতু d2u d3, আমি প্রথম ইকুয়েশনের কথা বলছি, প্লাস u ইকুয়াল টু f বাই h স্কয়ার, মানে সেন্ট্রাল আরবিট্রারি ইকুয়েশন তো আমি এটা পেয়েছি, d2u d থিটা 2 প্লাস u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার, এটা তো আমি পেয়েছি। f যদি নোন হয়, f ইজ নোন যদি হয়, তাহলে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। দিস সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে, এই সলভ করতে গেলে আমার দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, দুটো যদি আরবিট্রারি কনস্ট্যান্ট আসে তাহলে আমাকে দুটো আরবিট্রারি কনস্ট্যান্টকে আমরা যদি বার করতে হয় তাহলে দুটো ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন আমাকে গিভেন থাকতে হবে,
ইনিশিয়াল কন্ডিশন আমার গিভেন থাকতে হবে। হয়তো বলে দিল ইনিশিয়ালি পার্টিকেল প্রজেক্টেড অ্যাট এ ডিসটেন্স a ফ্রম দ্য সেন্টার উইথ এ ভেলোসিটি এত এত কিছু একটা বললো, এই ডিরেকশনে এত ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হলো, এই পয়েন্ট থেকে এত দূরত্ব থেকে ছুড়ে দেওয়া হলো। তার মানে ইনিশিয়ালি এই দূরত্বে তখন ভেলোসিটি কত, কোন ডিরেকশনে ছোড়া হয়েছে যদি বলা থাকে, তাহলে আমরা সলভ করার পর মান পেয়ে যাব, আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোর মান বসিয়ে দিলে পাথ অফ দ্য পার্টিকেল পেয়ে যাব। আমরা ইউ ইন টার্মস অফ থিটা পাবো, বাট পরবর্তীতে আমরা ইউ এর মান 1/r বসিয়ে দিয়ে আর ইন টার্মস অফ আমরা থিটা পেয়ে যেতে পারবো। বুঝে গেল? এইটা একটা জিনিস। আর একটা জিনিস যেটা আছে, এখানে আরো ছোটখাটো জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা অঙ্ক করতে গিয়ে বলবো। এখানে একটা জিনিস যেটা মেনলি লাগে, সেটা অ্যাপস বলে একটা জিনিস আছে, ঠিক আছে? অ্যাপস কাকে বলে? এই যে আর্থ যে মুভ করছে, আর্থ যে মুভ করে না, তার একটা ম্যাক্সিমাম দূরত্ব থাকে, একটা মিনিমাম দূরত্ব থাকে, তাই না? এই যে দূরত্ব লক্ষ্য করে দেয়, যদি এখানে সানটা থাকে ম্যাক্সিমাম দূরত্ব এই পজিশনটা পাবো, মিনিমাম দূরত্ব হয়তো এই পজিশন বা অন্য একটা, আমি জানি না ওটাই পাবো কিনা, ধর ওই পজিশনটাই পেলাম, ফোকাসে মুভ করছে। তাহলে এই আর্থে যে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম দূরত্ব, দ্যাট মিন্স আর ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম, মানে এটা তো ফোকাস, সান ইজ অ্যাট ফোকাস, ফোকাসে থাকবে দিস ইজ দ্য পজিশন অফ দ্য আর্থ, তাহলে এই ডিসটেন্সটা আর বা এই ডিসটেন্সটা আর, তাহলে এই যে ডিসটেন্স আর, তাহলে আর কোনো না কোনো সময় ম্যাক্সিমাম, কোনো না কোনো সময় মিনিমাম হবে। একটা পাথ অফ দ্য পার্টিকেলে যদি মুভ করে আন্ডার দ্য সেন্টার ফোর্স, আর ম্যাক্সিমাম মিনিমাম হওয়া মানে ইউ মিনিমাম ম্যাক্সিমাম হবে, কারণ হচ্ছে আর যখন ম্যাক্সিমাম তখন ইউ ইজ মিনিমাম, কারণ হচ্ছে আর এন্ড ইউ এর মধ্যে রিলেশন 1 বাই রেসিপ্রোকাল, এন্ড ইউ যখন হচ্ছে আর যখন মিনিমাম, ইউ তখন ম্যাক্সিমাম। এই যে আর ম্যাক্সিমাম মিনিমাম হবে ডিসটেন্সটা, দ্যাট মিন্স হচ্ছে ইউ মিনিমাম ম্যাক্সিমাম হবে, তাহলে ইউ মিনিমাম আর ম্যাক্সিমাম হওয়া মানে ডিইউ ডি থিটা 0 হবে, ডিইউ ডি থিটা 0 হবে, তাই না? এই যে ডিসটেন্স গুলো, মানে যে ডিসটেন্স গুলো মিনিমাম ডিসটেন্স অথবা ম্যাক্সিমাম ডিসটেন্স ফর দ্য পাথ অফ দ্য পার্টিকেল, দিস ডিসটেন্স আর বলা হয় অ্যাপস, অ্যাপস অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল, মানে পাথের অ্যাপস বলা হয়। এবং হচ্ছে অ্যাট অ্যাপসে ডিইউ ডি থিটা 0 হয়, অ্যাপসে কি হয়ে যায়, ডিইউ ডি থিটা 0 হয়ে যায়। আচ্ছা একটু আগে আমরা একটা রিলেশন করেছি, একটু আগে পি স্কয়ার দিয়ে একটা রিলেশন, পি এন্ড ইউ, ইউ দিয়ে কোন রিলেশন করলাম আমরা, পি এন্ড ইউ কোথায় গেল, এই যে পি স্কয়ার ইকুয়াল টু দিস, পি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ডিইউ ডি থিটা হোল স্কয়ার, বা পি এই ফর্মটা, এইটা পরে পেয়েছিলাম, এটা পরে এটা পেলাম, এই পি স্কয়ার মানে এইচ ইকুয়াল টু ভিপি, বা এই একই ব্যাপার, এই রিলেশন গুলো যেগুলো পেয়েছিলাম এইগুলো আমি কনসিডার করি। তা আমরা পেয়েছিলাম 1/p স্কয়ার ইকুয়াল টু কি পেয়েছিলাম, ইউ স্কয়ার প্লাস ডিইউ ডি থিটার হোল স্কয়ার, এটা পেয়েছিলাম। তাহলে অ্যাপস কাকে বললাম, যেখানে আর ইজ ম্যাক্সিমাম বা আর ইজ মিনিমাম, দ্যাট মিন্স ইউ ইজ মিনিমাম অর ইউ ইজ ম্যাক্সিমাম। তো ইউ ইজ মিনিমাম ম্যাক্সিমাম হওয়া মানে ডিইউ ডি থিটা 0, ম্যাক্সিমাম মিনিমাম বার করার ফর্মুলা কি আমাদের, মানে ইউ মিনিমাম বা ইউ ম্যাক্সিমাম কোন জায়গায় থাকবে, যেখানে ডিইউ ডি থিটা 0 সেখানে মিনিমাম ম্যাক্সিমাম থাকতে পারে, therefore at an apse ডিইউ ডি থিটা 0, ডিইউ ডি থিটা 0 হলে তুই লক্ষ্য করে দেখ 1/p স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি হচ্ছে ইউ স্কয়ার, 1/p স্কয়ার, দিস ইজ ইউ স্কয়ার, তার মানে এখানে ইউ মানে 1/r, তাহলে p ইকুয়াল টু r পাবি, p ইকুয়াল টু r পাবি, p ইকুয়াল টু r পাবি মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজ ইকুয়াল টু r, মানে রেডিয়াস ভেক্টরের সঙ্গে সমান, p is the perpendicular distance and this is actually r, কি বোঝা গেল, p is the perpendicular distance, মানে যে পয়েন্টে অ্যাপস হবে সেই পয়েন্টে p equal to r হবে, that means এই যে কোন একটা পাথে যদি কোন একটা পয়েন্টে r হয়, তাহলে এই যে দূরত্বটা, আর তার মানে অলওয়েজ ভেলোসিটি এই মানে পাথ অফ দ্য, এই পয়েন্টে পাথটা এই বড়, মানে অরিজিন থেকে পারপেন্ডিকুলার দূরত্ব যেটা সেটাই পজিশন ভেক্টর। সাধারণত পাথ অফ দ্য পার্টিকেলের কোন একটা পয়েন্টে দেখ, এটা যদি পয়েন্ট হয় তাহলে এটা যদি অরিজিন হয়, দিস ইজ দ্য পি আর কমা থিটা, আর এই পয়েন্টে ট্যানজেন্ট যদি এটা হয় তাহলে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার দিস ইজ স্মল পি, এই পি এন্ড স্মল পি সমান হয়ে যাবে। তার মানে কি, এই যে এই ভেলোসিটি অলওয়েজ ট্যানজেন্ট বরাবর থাকে যে কোনো পয়েন্টে, therefore at an apse তখন যে পার্টিকেলটা পাথ বা ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার, মানে এই পয়েন্টে ট্যানজেন্টটা
পারপেন্ডিকুলার হবে। যেমন এই পৃথিবীর যখন এখানে থাকে এই পয়েন্টের ট্যানজেন্ট যেটা হবে সেটা এইটা হবে, ভেলোসিটি ডিরেকশন এই বরাবর হবে। বুঝতে পারছি? এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এটা হবে, কারণ এইটা যেটা পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটাই হচ্ছে r, মানে অ্যাট অ্যান অ্যাক্স p ইকুয়াল টু r হবে। পারপেন্ডিকুলার ডিসটেন্সটা রেডিয়াস ভেক্টরের সমান সমান হবে। অন্য জায়গায় কি হবে? p ইকুয়াল টু r sin phi, p ইকুয়াল টু r sin phi। দ্যাট মিন্স p ইকুয়াল টু r হবে কখন? phi is 90 ডিগ্রি হবে। p ইকুয়াল টু r হবে কখন? phi is 90 ডিগ্রি। তার মানে কি? মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্টিকেলটা হচ্ছে ওই জায়গায় মুভ করবে, মানে রেডিয়াস ভেক্টরের সামনে। কন্ডিশন গুলো দেখবে অঙ্কে এরকম বলো, পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস, ঠিক আছে? তো এটা বলা থাকলো, তাহলে পার্টিকেল ইজ প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস বলা থাকা মানেই ওই রকম বলা আছে, তাহলে 90 ডিগ্রি করে ছোড়া হয়েছে ওই পয়েন্ট। কি বুঝেছিস ব্যাপারটা? অ্যাপস বলতে এই জিনিসটা বোঝায়। এটা অঙ্ক করতে গিয়ে অনেক জায়গায় কাজে লাগবে। এইবার আমার আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হয়, এটা যেরকম ফোর্স বলা থাকলে পার্টিকেল অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল বার করছি, উল্টোটাও বলা থাকে। বলে path of the particle is this, the particle move under the center force and the path of the particle is given, r equal to function of theta আকারে given, path of the particle is given, find f বার করো, path of the particle is given, find f। বুঝেছিস? উল্টোটাও করতে হতে পারে, আমরা সে ধরনের অঙ্কও দেখবো। এটা অঙ্কের মধ্যে পড়ে, নতুন করে আলাদা করে থিওরি নেই। path of the particle given হলে f এর মান বার করতে হবে। path of the particle r in terms of theta given, u in terms of theta বার করে দেবো, du d theta dt d theta বার করব, ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দেবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন সব বসিয়ে দিলে f বেরিয়ে যাবে, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা এরপরে বিভিন্ন যে হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেলের জন্য ল অফ ফোর্স কি হয় সেগুলো বলা আছে, সেগুলো আমি পরে বলবো যদি দরকার হয়। আমরা আগে অঙ্কের দিকে যাই, মানে উল্টোটার কথা বলছি, মানে ফোর্স গিভেন দেন পাথ অফ দ্য পার্টিকেল, সেটা ঠিক আছে, বাট পাথ অফ দ্য পার্টিকেল গিভেন দেন ফোর্স, ঠিক আছে? পাথ অফ দ্য পার্টিকেল গিভেন, যে পাথ অফ দ্য পার্টিকেল ইজ ইলেকট্রিক দেন ফোর্স কত হবে, পাথ অফ দ্য পার্টিকেল ইজ সার্কুলার দেন ফোর্সটা কেমন হয়, পাথ অফ দ্য পার্টিকেল ইজ বলে যে প্যারাবোলিক দেন ফোর্সটা কি হবে, সেগুলো সব বার করে দেওয়া যাবে। বুঝতে পারছিস তো? সেগুলো আমরা পরে করব, তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু প্রবলেমের দিকে আসি। এখানে প্রচুর আরো জিনিস আছে, সেন্ট্রাল অরবিট বিশাল বড় জিনিস, এ ছোট নয়। প্রথমে তো পাথ অফ দ্য পার্টিকেলের অঙ্ক আছে, আমি পাথ অফ দ্য পার্টিকেলে যাচ্ছি না, পাথ অফ দ্য পার্টিকেল গিভেন আছে, দেন হচ্ছে ফোর্স বার করতে বলেছে, আমি পরে করবো এই জিনিসটা। আমি প্রথমে একটা সেন্ট্রাল অরবিটের এমনি নর্মাল একটা অঙ্ক করি, যে ইয়ে বার করবো, মানে পাথ অফ দ্য পার্টিকেল গিভেন ফোর্স গিভেন, পাথটা বার করবো, বোঝা গেল? সেই অঙ্কটা করি। আমি উদাহরণেরই একটা অঙ্ক করছি, এই যে উদাহরণের 4 অঙ্কটা করছি প্রথমে। তার 3 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে উল্টো অঙ্ক, মানে হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল গিভেন ফোর্স বার করতে হবে। এক্সাম্পল 4, এখানে দেখ কি বলেছে, পার্টিকেল অফ মাস m, ঠিক আছে, মুভস আন্ডার দ্য সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স বলা আছে, অ্যাট্রাকটিভ ফোর্সটা বলা আছে f, যেটা সেটা বলা আছে m মিউ, ঠিক আছে, m মিউ, f টা না, এটা পার ইউনিট মাস fm টা বলা আছে অ্যাকচুয়ালি, দি কন্ডিশন f টা হয়ে যাবে m টা বাদ দিয়ে, m মিউ ইনটু 5u কিউব প্লাস 8c ইনটু u টু দি পাওয়ার 5, এটা u এর ফর্মে দেয়া আছে, u এর ফর্মে দেয়া আছে, r এর ফর্মেও দেয়া থাকতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এর তাহলে u বাই 1 বাই r দিয়ে যাবে, তাহলে কত, 5 বাই r কিউব প্লাস 8c স্কয়ার বাই r টু দি পাওয়ার 5, 8c স্কয়ার বাই r টু দি পাওয়ার 5, এটা দেয়া। এবার কি বলা আছে, and projected from an apse, কোথায় থেকে প্রজেক্ট করলো, অ্যাপস থেকে প্রজেক্ট করা হলো, at a distance c from with velocity এত, মানে অ্যাপসের দূরত্বটা কত, অ্যাপসের দূরত্বটা হচ্ছে c, মানে r ইকুয়াল টু c, কিন্তু u ইকুয়াল টু c না, অ্যাপসের দূরত্ব মানে হচ্ছে r ইকুয়াল টু c, r ইকুয়াল টু c দূরত্ব থেকে কত ভেলোসিটিতে ছোড়া হয়েছে, 3 রুট মিউ বাই c, এই ভেলোসিটিতে ছোড়া হয়েছে। তাহলে বলেছে প্রুভ দ্যাট দ্য অরবিট ইজ দিস, r ইকুয়াল টু c cos 2 বাই 3 থিটা, মানে যে পাথ অফ দ্য পার্টিকেল হবে r ইকুয়াল টু c cos 2 বাই 3 থিটা। অঙ্ক এরকম, সবই এরকম। অ্যাপসের থেকে বলা থাকলে খুব সোজা হয়ে যায়, অনেক সময় অন্য রকম ভাবেও বলা থাকে, সেক্ষেত্রে একটু কঠিন হবে, ঠিক আছে? অ্যাপসের থেকে বলা থাকলে অঙ্কটা একটু সোজা হবে।
তাহলে এই প্রথম অঙ্ক অবভিয়াসলি অ্যাবসেন্ট থেকেই করব আমরা। এফ ইজ গিভেন, তার মানে এফ ইজ গিভেন মানে এফ এ এমটা বাদ যাবে। আমি থিওরেমটা করেছিলাম এফ ইজ পার ইউনিট মাসে, তাহলে পার ইউনিট মাসের ফোর্স হচ্ছে এইটা হবে, এফ ইজ দিস। হ্যাঁ, দেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হয়ে যাবে? দেয়ারফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল হয়ে যাবে d2u d theta 2 প্লাস u দিস ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার, f মানে f এর মান বসিয়ে দে, তা 5u কিউব প্লাস 8c স্কয়ার u টু দি পাওয়ার 5 বাই h স্কয়ার u স্কয়ার, h স্কয়ার u স্কয়ার দিয়ে ভাগ হয়ে যাবে দেখ এটা, or d2u d theta 2 প্লাস u দিস ইজ অ্যাকচুয়ালি, এটা যদি মিউ বাই এইচ স্কয়ার বাইরে থাকলো, এটা ইনটু এটা 5u প্লাস 8c কিউব u কিউব কিউব। দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এইটাকে না ইন্টিগ্রেট করে দেন। তাক লক্ষ্য করে দেখ, এই ধরনের যেহেতু এটা d2u d theta 2 প্লাস u ইকুয়াল টু ফাংশন অফ u আছে, ঠিক আছে, এখানে d2u d theta 2 প্লাস u ইকুয়াল টু কি আছে? ফাংশন অফ u। এটা ফাংশন অফ থিটা নেই, যেহেতু ফাংশন অফ u, এই অঙ্কগুলো করতে গেলে অন্যরকম ভাবে করতে হয়। কি বুঝতে পারছিস? তা সাধারণত ডিফারেনশিয়াল ইকুয়েশনে কেমন থাকে? dy dx প্লাস এই পাশে d2y dx2 প্লাস এই পাশে dy dx যাই থাকুক না কেন, এই পাশে ফাংশন অফ x থাকে, নিচে যার সাপেক্ষে ডেরিভেটিভ দিয়েছি তার ফাংশন থাকে, ঠিক আছে। কিন্তু এখানে দেখ ফাংশনটা কি আছে, যাকে ডেরিভেটিভ করছি তার ফাংশন আছে। তাহলে এখানে কমপ্লিমেন্টারি ফাংশন, মানে যদি এটা যদি ফাংশন অফ থিটা থাকতো তাহলে আমরা সিএফপিআই করতাম, সিএফপিআই করতাম। এখানে সিএফপিআই করার দরকার নেই, যেহেতু ফাংশন অফ ইউ আছে, আমরা এটাকে ডিফারেনশিয়েট করার জন্য, ইন্টিগ্রেট করার জন্য টুয়াইস ডিইউ ডি থিটা দিয়ে গুণ করব। আমরা এটাকে ডিফারেনশিয়েট করার জন্য টুয়াইস ডিইউ ডি থিটা দিয়ে গুণ করব। কি বুঝেছিস তো? এরকম করেছিস তো অনেক জায়গায় নাকি? এটা যদি ফাংশন অফ থিটা থাকতো তাহলে আমরা সিএফ এন্ড পিআই করতো, তো আমার কোনো অপশন ছিল না। যেহেতু ফাংশন অফ ইউ আছে, একটা সুবিধাও আছে, আমার হয়তো সিএফ পিআই যেতে হয় না, এই জাস্ট এটা দিয়ে গুণ করলে না আমার অঙ্কটা হয়ে যায়। যদি বোথ সাইড যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিস, তাহলে মানে আমি যেটা বলতে চাইছি, d2u d2y dx2 প্লাস ধর হচ্ছে y, দিস ইজ ইকুয়াল টু y স্কয়ার আছে। এই অঙ্কটা আমরা করব কি, বোথ সাইড টুয়াইস dy dx দিয়ে গুণ করে দিলে অঙ্কটা হয়ে যায়। যদি এখানে ফাংশন অফ x থাকতো তাহলে কিন্তু, বা তোরা এটাকে করতে দিয়েছি y স্কয়ার দিয়ে ভাগ করে ওই যে ইয়ে ফর্মটাকে কনভার্ট করে দিই, বার্নৌলিজ ইকুয়েশন করেছিলি মনে করে দেখ, সেটা করেছি, সেটাও করে। কিন্তু বাট এটাকে ওইভাবে না করে সরাসরি dy dx দিয়ে টুয়াইস dy dx দিয়ে গুণ করে দিলে ইন্টিগ্রেশন হতে করা যায়। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এই অঙ্কগুলো যদি যার সাপেক্ষে ডেরিভেটিভ তার ফাংশন থাকে তাহলে সিএফপিআই করতে হয়, যার সাপেক্ষে ডেরিভেটিভ তার ফাংশন না থাকে, যাকে ডেরিভেটিভ করছিস তার ফাংশন থাকে, তাহলে এই জিনিস করতে হয়, এবং এটা এত সোজা হয়। তাহলে দেখ, এটা যখন আমি গুণ করব তাহলে এটা আসবে টুয়াইস ডিইউ ডি থিটা ইনটু d2u d theta 2 প্লাস টুয়াইস ইউ ডিইউ ডি থিটা ইকুয়াল টু এই যে টুয়াইস মিউ বাই এইচ স্কয়ার, এটা হয়ে যাবে 5u প্লাস 8c কিউব u কিউব ইনটু ডিইউ ডি থিটা। এইটা মানে লেখা যায় ডি ডি থিটা অফ হচ্ছে ডিইউ ডি থিটার হোল স্কয়ার, আর এটাকে লেখা যায় দেখ ডি ডি থিটা অফ ইউ স্কয়ার, আর এটাকেও প্লাস টুয়াইস ইকুয়াল টু টুয়াইস মিউ বাই এইচ স্কয়ার। এটা এরকম রাখতেও পারিস, তুই আবার ডি ডি থিটা করেও করে ফেলতে পারিস, ডি ডি থিটা অফ এটা হবে 5u স্কয়ার বাই 2 প্লাস 8c কিউব u টু দি পাওয়ার 4 বাই 4। কিছু না, ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ডি ডি ডেরিভেটিভ করে দেখ আগের লাইন চলে আসে। আচ্ছা কিছু করি, এটা কি করে করলাম বলতে, এই লাইনটাকে ইন্টিগ্রেশন করে এটা করেছি, ওই জন্য বলছে এটাকে না রেখে ডিরেক্ট ইন্টিগ্রেশনে করতে হবে। এই পাশটা এরকম লিখলি, দেন এবার যে ইন্টিগ্রেটিং উই গেট, এটা হবে ডিইউ ডি থিটা আর হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে ইউ স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি টুয়াইস মিউ বাই এইচ স্কয়ার ইনটু
এটা হয়ে যাবে, এটা 5u স্কয়ার বাই 2 প্লাস 2c কিউব u টু দি পাওয়ার 4 এই জিনিস আসে, প্লাস একটা তোর কনস্ট্যান্ট টার্ম নিতে হবে, প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম তুই এইচ এ নিয়ে নে, দিস ইজ কনস্ট্যান্ট। এবার কি বলা ছিল, অ্যাপস থেকে ছোড়া হয়েছিল উইথ কত ভেলোসিটি, ঠিক আছে, অ্যাপস থেকে ছোড়া হয়েছিল উইথ দ্য ভেলোসিটি, ওই জিনিসটা √3 এটা বলা ছিল, √3√μ/c এই ভেলোসিটিতে ছোড়া হয়েছিল অ্যাট অ্যান অ্যাপস। তাহলে অ্যাট অ্যান অ্যাপস du dθ 0 and অ্যাপস এর ডিসটেন্সটা বলা আছে r equal to c, মানে u equal to 1/c। তাহলে when u equal to 1/c du dθ is 0, তার মানে এটা হবে when u equal to 1/c, অ্যাপস এ তো du dθ আমরা দেখলাম du dθ 0, u equal to 1/c du dθ 0 এখানে বসা, তাহলে এটা 0 প্লাস 1/c স্কয়ার ইকুয়াল টু 2i h বাই মিউ বাই 2i মিউ বাই h স্কয়ার, এটা হচ্ছে 5/2c স্কয়ার প্লাস 2c কিউব বাই 2c কিউব বাই হচ্ছে c টু দি পাওয়ার 4, তাই না? টু সি কিউব বাই সি টু দি পাওয়ার, এখান থেকে দেখ a পেয়ে যাবি প্লাস a, এর মান কত হচ্ছে du dθ 0 when u equal to 1/c, তাহলে 1/c স্কয়ার ইকুয়াল টু এটা পেয়ে গেলি, কত হচ্ছে রে ক্যালকুলেট করে, এটা c কিউব ছিল না c স্কয়ার ছিল তো, না এই জন্য বলছি এটা গন্ডগোল। হ্যাঁ স্যার সি স্কোয়ার ছিল। হ্যাঁ ওই c, তাহলে সমস্যা c স্কয়ার ছিল, এখানে স্কয়ার আছে c স্কয়ার ছিল, তাহলে লক্ষ্য করে দেখ y is mu by h স্কয়ার, এইটা দেখ এইটা ইনটু কত হচ্ছে রে, এটা হচ্ছে এই যে 5/2c স্কয়ার প্লাস 2/c স্কয়ার প্লাস a, ঠিক আছে, কত হচ্ছে মানটা, 1 মাইনাস 9μ/h স্কোয়ার। হ্যাঁ তাহলে এটা c c কেটে যাবে, তাহলে যে 1/c c স্কয়ার, না 1c স্কয়ার একটা থাকবে তো, 1/c স্কয়ার ইকুয়াল টু, এটা দেখ আছে 4 5 এর 9, 2μ/h স্কয়ার ইনটু 9/2c স্কয়ার প্লাস a, 2 2 কেটে গেল 9, তার মানে যেটা পাচ্ছিস 1/c স্কয়ার ইকুয়াল টু 1/c স্কয়ার ইকুয়াল টু 9μ/h স্কয়ার c স্কয়ার প্লাস a, মানে এর মান তুই পেয়ে যাচ্ছিস 1/c স্কয়ার মাইনাস 9μ/h স্কয়ার ইনটু c স্কয়ার, বা এটা এর মান তুই আলটিমেটলি যেটা পাবি 1/c স্কয়ারটা কমন গেলে এর মান হচ্ছে 1/c স্কয়ার কমন গেলে 1 মাইনাস 9μ/h স্কয়ার, এটা পাবি। কিন্তু এখানে μ/h স্কয়ারের একটা মান বেরোবে আবার, আমরা এটা জানতাম h ইকুয়াল টু v ইনটু, মনে আছে h ইকুয়াল টু ভিপি, ভি হচ্ছে অ্যাপস থেকে কোন ভেলোসিটিতে ছোড়া হয়েছে তোদের 3√μ/c এই ভেলোসিটিতে ছোড়া হয়েছে। আচ্ছা অ্যাপস থেকে যেহেতু ছোড়া হয়েছে, অ্যাপস থেকে যদি ছোড়া হয়েছে তাহলে p ইকুয়াল টু r হবে অ্যাপসে, আর অ্যাপসের দূরত্বটা কত অ্যাট দা পয়েন্ট c, তার মানে p ইকুয়াল টু c হবে, অ্যাট অ্যান অ্যাপস p ইকুয়াল টু r আমরা পড়ে নিয়েছি অলরেডি, p ইকুয়াল টু r হয় দেখে নিয়েছি, p ইকুয়াল টু r এবং সেই rটা কত c বলা আছে, তাহলে অ্যাট অ্যান অ্যাপস p ইকুয়াল টু c, p ইকুয়াল টু যদি c হয় এন্ড ভেলোসিটি যদি এটা হয়, দেওয়ার পর এখানে লক্ষ্য করে দেখ h ইকুয়াল টু 3√μ/c
ইন্টু সি, কেটে গেলে h ইকাল টু 3 রুট মিউ, h ইকাল টু 3 রুট মিউ এখানে বসিয়ে দে, বসিয়ে দিস যে a ইকাল টু 1 বাই সি কিউ 1 বাই সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 9 মিউ বাই 9 মিউ, দ্যাট মিনস 0 পাওয়া যাচ্ছে। এর মান অ্যাকচুয়ালি 0 পাবে। এর মান যদি 0 পাস তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা ছিল আমার, এই যে d2 d2 প্লাস দিস ইকুয়াল টু দিস প্লাস এ, তাহলে অ্যাকচুয়ালি এইটা তার মানে এটা হয়ে যাবে d2 সরি du d থিটার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু ওইটা যেটা ছিল ওই যে কত ছিল টুয়াইস মিউ বাই এইচ স্কয়ার, মিউ বাই এইচ স্কয়ার ইনটু এটা কত ছিল ইন্টিগ্রেশন করার পর 5 ইউ স্কয়ার বাই 2 প্লাস 3 সি স্কয়ার ইউ টু দি পাওয়ার 4 বাই 2 সি স্কয়ার ইউ টু দি পাওয়ার 4, তাহলে 5 ইউ স্কয়ার বাই 2 প্লাস 2 সি স্কয়ার ইউ টু দি পাওয়ার 4, এটা হবে a ইকুয়াল টু 0 হয়ে গেল। আচ্ছা এইখানে আবার h সমান এটা বেরিয়েছে, এখানে দেখ বা h স্কয়ার ইকুয়াল টু 9 রুট মিউ 9 মিউ, h স্কয়ার বাই মিউ দিস ইজ অ্যাকচুয়ালি 9 বা মিউ বাই h স্কয়ার ইকুয়াল টু 1 এর 9, তো এখানে যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে 2 বাই 9 ইনটু এটা 2 বাই 9 ইনটু 5 ইউ স্কয়ার বাই 2 প্লাস 2 c2 স্কয়ার ইউ টু দি পাওয়ার 4, এটা যা ক্যালকুলেশন হলে 2 দিয়ে গুণ করে দেয়, 1 এর 9টা বাইরে থাকে 2টা ভেতরে ঢুকিয়ে দেয়, তাহলে ফ্র্যাকশনটা চলে যাবে 5 ইউ স্কয়ার প্লাস 4 সি স্কয়ার ইউ টু দি পাওয়ার 4, দিস ইজ d2 u d থিটা সরি du d থিটার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার এর মান, du d থিটার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার এর মান এই জিনিসটা। এইবার ওই ইউ স্কয়ারটা না ওই পাশে নিয়ে চলে যায়, ইউ স্কয়ারের যে মানটা পেলাম এটা ওই সাইডে নিয়ে চলে যায়, তাই যদি চলে যাস তাহলে এখান থেকে du d থিটার হোল স্কয়ার তুই পেয়ে যাবি 1 এর 9 ইনটু 5 ইউ স্কয়ার প্লাস 4 সি স্কয়ার ইউ টু দি পাওয়ার 4 মাইনাস ইউ স্কয়ার, তাহলে মাইনাস 9 ইউ স্কয়ার প্লাস 5 ইউ স্কয়ার আছে, তাহলে অ্যাকচুয়ালি 4 সি স্কয়ার ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইউ স্কয়ার বাই 9 এটা পাচ্ছি। ক্যালকুলেট করবে তুই কমন চলে যাচ্ছে 4 ইউ স্কয়ার কমন চলে যাচ্ছে, দেখ টোটালটা থেকে এখান থেকে তোর চলে যাচ্ছে du d থিটার হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইউ স্কয়ার বাই 9 কমন গেলে সি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 1, রুট করে দে du d theta, this is actually 2 by 3 u root over c square u square minus 1, এটা পজিটিভ নিলাম, পজিটিভ প্লাস মাইনাস হবে, পজিটিভ কেন নেব, যখন ছোড়া হয়েছিল অ্যাট অ্যান্ড অ্যাপস থেকে পারপেন্ডিকুলারই ছোড়া, অ্যাপস থেকে ছোড়া হলে পারপেন্ডিকুলারই ছোড়া হবে, এবং ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার, ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার মানে এদিকে যাবে না, যে যদি এই দিকের অ্যাঙ্গেলে ছুটতাম যত সময় যাবে না এই ডিসটেন্সটা এই সিটাই ম্যাক্সিমাম ডিসটেন্স, যত সময় যাবে এই দূরত্বটা কমতে থাকবে, পাথ অফ দ্য পার্টিকেলের দূরত্বটা তত অরিজিনের কাছে চলে আসবে, যেন অ্যাট্রাকশন হওয়ার জন্য আর কমতে থাকবে, আর কমতে থাকা মানে ইউ বাড়তে থাকবে, তাহলে টাইমের সঙ্গে বা থিটা যখন বাড়বে ইউ বাড়বে, থিটা বাড়ার সঙ্গে যদি ইউ বাড়ে তাহলে ডিউ ডি থিটা পজিটিভ হবে, এখানে প্লাস মাইনাস হওয়া উচিত ছিল বাট উই টেক পজিটিভ সাইন বিকজ কারণটা হচ্ছে ডিউ ডি থিটা ইজ পজিটিভ, কারণ থিটা ইনক্রিজ করার সঙ্গে আর কমবে, আর কমা মানে ইউ বাড়বে, ইউ বাড়া মানে হচ্ছে কি ডিউ ডি থিটা পজিটিভ, বোঝা গেল? তো এইটা হবে, এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন করার জন্য কি করব, দেয়ারপর এখান থেকে ডিউ বাই এটা লিখতে পারবি হচ্ছে ইউ রুট ওভার সি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2 বাই 3 ডি থিটা, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে দে আচ্ছা এটা দেখ du বাই ইউ ইন এক্স, এখানে যদি এক্স ইনটু করতাম তাহলে কি আসতো, এই যে সি স্কয়ার ইউ স্কয়ার যদি আমি একটা কিছু বসিয়ে দিতাম, কি বসাবো,
এটা কত হবে বল আমাকে, ডিউ বাই এর ইন্টিগ্রেশনটা কি করে করব? আমি যদি এটা বসিয়ে দিই যে কিউ সমান 1/c 1/c sec থিটা, কারণ যদি বসি বা ইউসি ইকুয়াল টু sec থিটা, একই ব্যাপার। ইউসি ইকুয়াল টু sec থিটা, দেখ sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan থিটা চলে আসবে, তাই তো? sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা চলে আসবে এখানে ভেতরটা। যদি এটা যদি বসিয়ে দিস, বা ইউ ইকুয়াল টু 1/c sec থিটা, একই ব্যাপার, তুই বসিয়ে দিস, তাহলে ডিউ ইকুয়াল টু 1/c sec থিটা ডেরিভেটিভ কত? sec থিটা tan থিটা d থিটা, তাই না? আচ্ছা এখানে থিটা বসাতে পারবো না, এখানে যেহেতু থিটা আছে এখানে ফাই বসিয়ে দিই, ফাই বসা sec ফাই, তাহলে যেটা হবে sec ফাই tan ফাই d ফাই। এবার এটাকে ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেট sec ফাই tan ফাই d ফাই, তাই যদি হয় এইটা তো চলে আসবে, দেওয়ার পর ডিউ মানে 1/c sec ফাই tan ফাই d ফাই বাই ইউ মানে 1/c এটা sec ফাই, আর এর মধ্যেটা দেখ বেরিয়ে tan ফাই আসবে, আর কিছু আসবে না। মানে যে ওটা মানে যে ইউসি মানে sec ফাই, sec স্কয়ার মানে ফাই মাইনাস 1 মানে tan স্কয়ার ফাই, রুটের মধ্যে তাহলে tan ফাই, এটা ইকুয়াল টু ওই পাশেরটা 2/3, ওই পাশেরটা 2/3 থিটা প্লাস আর একটা কনস্ট্যান্ট ডি। এবার সব কেটে গেল, শুধু ডি ফাই থাকছে, ইন্টিগ্রেশন ডি ফাই ইকুয়াল টু 2/3 থিটা প্লাস একটা কনস্ট্যান্ট ডি, ফাই ইকুয়াল টু 2/3 থিটা প্লাস ডি, মানে ফাই মানে হচ্ছে আবার দেখ sec ইনভার্স, তাহলে sec ইনভার্স ইউসি ইকুয়াল টু 2/3 থিটা প্লাস হচ্ছে বি। এবার বি এর মান বার করতে হবে। বি এর মান বার করতে গেলে ইনিশিয়ালি কোথায় থেকে প্রজেক্ট করেছিল সেটা ভাবতে হবে। ইনিশিয়ালিতে অ্যাপস থেকে প্রজেক্ট করা হয়েছিল, তাহলে মানে আবার ওইটাই হচ্ছে ইনিশিয়াল লাইন, মানে ব্যাপারটা এইরকম, দিস ইজ দ্য ইনিশিয়াল লাইন এখান থেকে, তাহলে when থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0 মানে ইউ ইকুয়াল টু 1/c তে থিটা ইকুয়াল টু 0, ইউ ইকুয়াল টু 1/c তে যদি থিটা ইকুয়াল টু 0 পুট করে দিস এইখানে, তাহলে লক্ষ্য করে দেখ sec ইনভার্স 1 দিস অ্যাকচুয়ালি b, sec ইনভার্স 1 মানে কত? sec ইনভার্স 1 মানে কত? 0, কি তাই তো নাকি রে? ইনিশিয়ালি মানে কি, তাহলে sec ইনভার্স 1 মানে 0, তাহলে b ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু 0 হলে পাতা ইয়ে কে যাবে, sec ইনভার্স অফ uc ইকুয়াল টু 2/3 থিটা, therefore uc সমান কি পেয়ে যাবি, therefore uc ইকুয়াল টু sec অফ 2/3 থিটা, এটা পেয়ে যাবি। uc মানে হচ্ছে c বাই r ইকুয়াল টু sec অফ 2/3 থিটা, তাহলে এখান থেকে r ইকুয়াল টু c cos অফ 2/3 থিটা, বুঝলি? এটা বোঝা গেল? এটা পাথ অফ দ্য পার্টিকেল বেরোলো। এর সঙ্গে আরেকটা আছে, and that will arrive at the origin after time this, মানে অরিজিনে পৌঁছাবে যখন ওই সময় পরে, মানে অরিজিনে কখন পৌঁছাবে সেটাও বলা রয়েছে, এটা বার করতে হবে। বোঝা গেল? তাহলে এটা যে r equal to c sec 2/3 থিটা আমি পেলাম। এবার আমাকে কি বার করতে হবে? we have to find the time, কোথায় অরিজিনে পৌঁছাবে, কারণ আমি দেখি যেটা বলছিলাম এখানে যেভাবে প্রজেক্ট করা হয়েছে ক্রমশ সে অরিজিনের দিকে সরে আসবে, কারণ এইভাবে পারপেন্ডিকুলারলি প্রজেক্ট করা হয়েছে, সে ক্রমশ অরিজিনের দিকেই সরে আসবে। তাহলে কখন অরিজিনে পৌঁছাবে, অরিজিনে পৌঁছানোর টাইমটা ওইটা দেখা, ঠিক আছে তো? এইবার দেখ অরিজিনে পৌঁছানোর টাইমের জন্য আমার এইখানে এইটা আমরা জানি, এই যে r স্কয়ার থিটা ডট মানে d থিটা dt, দিস ইজ অ্যাকচুয়ালি এইটা আমরা জানি, ঠিক আছে? r স্কয়ার d থিটা dt, দিস ইজ আমরা এই জানি। এবার d থিটা dt এর মান আমি বার করে r এর মান জানি, হ্যাঁ, r এর মান যদি বসিয়ে দিই
তাহলে আবার এইচ এর মানও আমরা জানবো। এইচ এর মান কোত্থেকে পাবো? এইচ এর মান কত আছে? এইচ ইকুয়াল টু ভিপি, অলরেডি আমরা করেছিলাম, সেখান থেকে বার করা ছিল এইচ ইকুয়াল টু কত? ভিপি। এইচ ইকুয়াল টু ভিপি করে এইচ এর মান কত করা ছিল? রুট, এই যে এইচ ইকুয়াল টু ভিপি করে হচ্ছে রুট 3 রুট মিউ ছিল। তাহলে এইটা এইচ এর মান ছিল 3 রুট মিউ, এটা আমার নোন ছিল, ঠিক আছে? তাহলে সেটা যদি আমি এখানে বসিয়ে দিই সব, তাহলে লক্ষ্য করে দেখ আনসারটা ইন টার্মস অফ মিউ ই আছে, তাহলে মিউ দিয়ে চলে আসবে। তাহলে দেখ আর স্কয়ার এর মান কত? এটা সি স্কয়ার cos স্কয়ার 2/3 থিটা ইনটু ডি থিটা ডিটি ইকুয়াল টু এইচ, ঠিক আছে? এইচ ই থাক, লাস্টে আমরা এইচ এর মান বসাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে এইচ ডিটি দিস অ্যাকচুয়ালি সি স্কয়ার ইনটু cos স্কয়ার। আচ্ছা, cos স্কয়ার কে cos 2 থিটার ফর্মে ভেঙে নেওয়া যায়, তাই না? cos স্কয়ার কে cos 2 থিটার ফর্মে ভেঙে নেওয়া যায়। cos 2 থিটার ফর্মটা কি হবে? cos 2 থিটার ফর্মটা কি হবে? 2 এটা হয়ে যাবে, বা হচ্ছে তুই ডেফিনিট ইন্টিগ্রাল করতে পারিস। ডেফিনিট ইন্টিগ্রাল করলে তোর অরিজিনে যখন পৌঁছাবে সেই সময় তুই হচ্ছে ভাবতে পারিস কখন অরিজিনে পৌঁছাবে, সেই লিমিটে অঙ্ক করতে পারিস। অথবা তুই হচ্ছে ইয়ে করতে পারিস, মানে অরিজিনে কখন পৌঁছাবে সেটা যদি আমি ধরে নিই, কখন পৌঁছাবে? যখন আর ইকুয়াল টু 0 হবে, ডেফিনিট ইন্টিগ্রালও করতে পারিস। অরিজিনে পৌঁছাবে যখন আর ইকুয়াল টু 0 হবে। আর ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সি cos 2/3 থিটা দিস ইজ 0 হবে, তাই না? অরিজিনে পৌঁছানো মানে আর জিরো মানে c/3 ইনটু cos অফ 2/3 থিটা ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি cos অফ 2/3 থিটা দিস ইজ 0। cos অফ 2/3 থিটা 0 মানে 2/3 থিটা ইকুয়াল টু π/2, তাই তো? দেয়ারফর থিটা ইকুয়াল টু কত? হচ্ছে 3π/4। তাহলে when থিটা ইকুয়াল টু 3π/4, তার মানে এই যে পার্টিকেলটা মুভ করছিল এইখান থেকে একটা ডিসটেন্স c থেকে মুভ করতে করতে যখন অ্যাঙ্গেলটা 3π/4 আসবে, 3π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, মানে ব্যাপারটা এইরকম, মানে এইখান থেকে এসে এই জায়গায় এসে অ্যাঙ্গেল মানে 45 ডিগ্রি যখন অ্যাঙ্গেল, মানে 45 ডিগ্রি, 3π/4 মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে 45 ডিগ্রি, ঠিক আছে? মানে 90 প্লাস 45 মানে 135 ডিগ্রি যখন কোণটা করবে তখন সে অরিজিনে পৌঁছে যাবে। কারণ আমি যদি ধরে নিই এইটা এই জায়গায়, এই জায়গায় এই যে এইচ টি ইকুয়াল টু, এই যে বললাম এইচ ডিটি দিস অ্যাকচুয়ালি আমি যা পেলাম, কোথায় গেল ওটা? না, লিখিনি। এইচ ডিটি ইকুয়াল টু সি স্কয়ার cos স্কয়ার 2/3 থিটা ইনটু ডি থিটা, এটা পাবো তো। এবার আমি ধরে নিই এইখানে টাইমটা 0, এইখানে টাইম পৌঁছাতে টি, ক্যাপিটাল টি, তখন এখানে থিটাটা ইকুয়াল টু 0, এখানে থিটা ইকুয়াল টু 8। তাহলে ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিটস করলে h ইনটু ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি ডিটি দিস অ্যাকচুয়ালি সি স্কয়ার cos স্কয়ার 2/3 থিটা, এইটা ডি থিটার ইন্টিগ্রেশন হবে, লিমিট হবে 0 টু এই 2π/4, এই 3π/4। এই বোঝা গেছে? এই ইন্টিগ্রেশন, এই লিমিটের ইন্টিগ্রেশন হবে, কারণ অরিজিনে পৌঁছাবে আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0 করলে থিটার মান পেয়ে যাবে এটা। তাহলে এখান থেকে দেখ এইচ ইনটু ক্যাপিটাল টি আসবে, এই পাশের ইন্টিগ্রেশনটা করার জন্য 2/3 থিটা ইকুয়াল টু আর একটা কোন একটা বসিয়ে দে, ধর হচ্ছে সাই। তাহলে এখান থেকে দেখ হচ্ছে ডি থিটা ইকুয়াল টু তুই পেয়ে যাবি 3/2 ডি সাই, এন্ড লিমিট দেখ when theta equal to 0 psi equal to 0 and when theta equal to 3π/4 যদি হয়, 2 into 3 into 3π/4 এটা হবে psi এর মান। তাহলে অ্যাকচুয়ালি 3 কেটে গেল, π/2 পাবে। তাহলে 0 to π/2 এটা c স্কয়ার, এটা cos স্কয়ার psi d psi এর মান, এই সরি d থিটার মান হচ্ছে আরেকটা 3/2 আসবে d psi। তার মানে অ্যাকচুয়ালি h into t equal to c স্কয়ার 0 to c স্কয়ার 3/2 বাইরে নিয়ে নিলাম, 0 to π/2 cos স্কয়ার psi d psi। এটা দেখ, এটা আমি এইভাবে করলাম, বইয়ে এইভাবে করা আছে, কারণ যে আমার খুব সহজে আমার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এই রিডাকশন মানে cos স্কয়ার psi d psi।
নইলে আমি নর্মালি এত এত না করে আমি ইনিশিয়াল কন্ডিশন পরে বসাতাম, করতে পারতাম, সেটা নিয়ে কনস্ট্যান্ট ধরে করতাম, ডেফিনিট না করে সব হতো। ওই ইন্টিগ্রেশন করতাম cos কিউব 2/3 থিটাকে ইন্টিগ্রেশন করতাম, কি করতাম 2 ইনটু দিয়ে গুণ করে cos মাল্টিপল অ্যাঙ্গেলে ভেঙে একটা আরবিটারি কনস্ট্যান্ট আনতাম, ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে দিতাম, দেন হচ্ছে কিছু একটা বেরোতো, মানে থিটা ইকুয়াল টু 0 তে ইউ ইকুয়াল টু সি বসিয়ে দিতাম, বা আর ইকুয়াল টু সি বসিয়ে ইউ ইকুয়াল টু সি বলছি আর ইকুয়াল টু সি বসিয়ে দিতাম, একটা কিছু না কিছু বেরোতো। দেন তোর আবার পরে হচ্ছে যখন থিটা ইকুয়াল টু অরিজিনে পৌঁছাবে এটা বার করতে হতো, 3 ইকুয়াল টু পাই বাই 4 এ টি এর মান বার করতাম। এটা তো করা যায়, ডেফিনিট করলে একবারে মানটা বেরোয়। এবার দেখ এর মানটা তুই পেয়ে যাবি 0 টু পাই বাই 2 cos স্কয়ার টাইম, এটা রিডাকশন ইউজ করা যাবে, তাহলে ht ইকুয়াল টু 3 c স্কয়ার বাই 2, এটা কত হাফ ইনটু পাই বাই 2 বেরোয়, হাফ ইনটু পাই বাই 2। এবার h এর মানটা বসিয়ে দে, h এর মান হচ্ছে 3 রুট মিউ, the 3 root mu t, this is equal to 3 c square by 8 into pi, তাহলে 3 3 কেটে গেল, t সমান পেয়ে যাবি, t সমান পেয়ে যাবে যে c স্কয়ার pi by 8 root mu। বুঝেছিস? আমি প্রথম একটা অঙ্ক করলাম, এই অঙ্ক দেখবি কত বড়, এই অঙ্ক আরো বড় হবে, কিন্তু এই অঙ্কগুলো করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, একই পদ্ধতিতে মোর আর লেস সব অঙ্ক হয়, ম্যাক্সিমাম অঙ্ক 2-3টে পদ্ধতি করলে সব অঙ্ক হয়ে যায়। এখানে বেশ কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো তোদের এবার করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এখানে অনেক অঙ্ক আছে, এরা অঙ্কগুলো তোরা ট্রাই কর, আমি কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক পরের দিন বলবো, ঠিক আছে? তারপরে তোরা করবি। ঠিক আছে, রাখ।